আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি দেখাবো এক্সেলের 15টি সবচেয়ে দরকারি বেসিক ফাংশনগুলো, যেগুলো সবার জানা উচিত। এই ফাংশনগুলো শেখার পর আপনি এক্সেলে কাজ অনেক সহজ ও দ্রুত করতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে আমরা জানবো সাম ফাংশন কিভাবে কাজ করে। সাম ফাংশনের কাজ হচ্ছে এক বা একাধিক সংখ্যার যোগফল বের করার জন্য মূলত ব্যবহার করা হয়। আর এখানে সাম ফাংশনের যে সিনট্যাক্সটা রয়েছে সেটি হচ্ছে যে ইকুয়াল সাম, কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আপনি যোগ করবেন সেই ফাংশনটি এখানে দেওয়া রয়েছে। আর সাম ফাংশনটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? মূলত আমরা ব্যবহার করে থাকি অর্থ বা হিসাব নিকাশের ক্ষেত্রে। যেমন ধরুন, মাসিক বিক্রয়ের ক্ষেত্রে কতটুকু সেল হলো, খরচ আমার কতটুকু খরচ হলো, বা আয় যোগ করতে আমরা সাম ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমরা করতে পারবো। যেমন ধরুন, আরেকটা রয়েছে বিদ্যালয় বা কলেজের ক্ষেত্রে, যেমন শিক্ষার্থীর টোটাল মার্কস আমরা বের করতে পারি সাম ফাংশন ব্যবহার করে। এরপর হচ্ছে ব্যবসায়িকের যে রিপোর্ট, যেমন টোটাল সেলস কত হলো, টোটাল ইনভেন্টরি কত হলো, এগুলোর ক্ষেত্রে আমরা মূলত সাম ফাংশনটা ব্যবহার করতে পারি। এরপরে দেখুন, আরেকটি ফাংশন আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে অ্যাভারেজ ফাংশন। অ্যাভারেজ ফাংশন হচ্ছে যে এক বা একাধিক সংখ্যার গড় অর্থাৎ মিন বের করার জন্য ব্যবহার করা হয়। অ্যাভারেজ ফাংশনের সিনট্যাক্সটা এরকম যে প্রথমে হচ্ছে যে ইকুয়াল অ্যাভারেজ, তারপরে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে আপনি অ্যাভারেজ করতে চাচ্ছেন সেটি। আচ্ছা, অ্যাভারেজ জিনিসটা হচ্ছে যে ধরুন আপনার যদি 3টা সংখ্যা থাকে, 4টা সংখ্যা থাকে, এগুলাকে যোগ করে এটাকে যতটা সংখ্যা থাকবে অত সংখ্যা দ্বারা যখন আপনি ভাগ করবেন সেটাই কিন্তু অ্যাভারেজ। ওকে, তো আর এটি আমরা কোথায় ব্যবহার করতে পারি? যেমন শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষার্থীর মোট মার্কসের যদি গড় বের করতে চাই তখন আমরা অ্যাভারেজ ফাংশনটি ব্যবহার করতে পারি। এছাড়াও ব্যবসায়িক যে হিসাব নিকাশ, যেমন মাসিক বিক্রয় বা অর্থাৎ খরচের গড় বের করার জন্য আমরা অ্যাভারেজ ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়াও ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, যেমন তথ্যের মধ্যমের মান বা গড় হিসাব যদি বের করতে চাই তখনও আমরা অ্যাভারেজ ফাংশনটা ব্যবহার করতে পারি। এখন আসুন, এই যে সাম ফাংশন এবং অ্যাভারেজ ফাংশনটি প্র্যাকটিক্যালি কিভাবে আমরা অর্থাৎ দেখতে পারি, বা প্র্যাকটিক্যালি কিভাবে আমরা করতে পারি, বা প্র্যাকটিক্যালি কোথায় ইউজ করা যায় সেটি আমরা এখন এক্সেলের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলে আমি চলে আসছি। এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সাম ফাংশন কিভাবে অর্থাৎ কাজ করে, অ্যাভারেজ ফাংশন কিভাবে কাজ করে। ওকে, তো এখানে একটি XYZ একটি কোম্পানি রয়েছে। যে কোম্পানি, এখানে 4টে কোম্পানির নাম দেওয়া রয়েছে। প্রত্যেকটা কোম্পানির জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে কি কি বিক্রি হয়েছে, মানে কত ইউনিটের বিক্রি হয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখন আমি প্রত্যেকটা কোম্পানির যদি টোটাল কতটুকু অর্থাৎ সেল হলো এবং তার গড় কত এটা যদি বের করতে চাই, দেখুন এই যে মোট বিক্রয়ের এখানে আমি প্রথমে ইকুয়াল দিলাম। ওকে, ইকুয়াল দিয়ে আমি যদি SUM এটা লিখলাম, লিখার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, তাহলে দেখবেন এই যে আপনার ফার্স্ট ব্রেকেট যেটি সেটি চলে আসবে। ওকে, এখন আপনি কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আপনি এটার টোটাল সামটা অর্থাৎ দেখাতে চাচ্ছেন সেটি এখানে কিন্তু আপনি দেখিয়ে দিতে পারেন। যেমন এই আলফা লিমিটেডের এই জানুয়ারি থেকে আপনি চাচ্ছেন মার্চের তথ্যগুলোকে আপনি একত্রে যোগফল দেখাবেন। তো এটা করার জন্য এখানে কার্সরটা নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে টান দিবেন। ওকে, টান দিলে দেখুন এই পর্যন্ত কিন্তু আপনার সেলগুলো সিলেক্ট হয়ে গেছে। এই যে এখানে দেখুন ফর্মুলা বারে কিন্তু সেটা দেখাচ্ছে, মানে D5 থেকে F5 পর্যন্ত, অর্থাৎ D5 থেকে F5 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে একত্রে যোগ করে আপনার এই সেলের মধ্যে রেখে দিবে। এরপর হচ্ছে শিফট চেপে ধরে 09 প্রেস করুন, অর্থাৎ 0 প্রেস করুন, তাহলে দেখবেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন টোটাল এই যে আলফা লিমিটেডের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কতটুকু সেল হয়েছে, কত ইউনিট সেল হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এটি বের করার পরে পরবর্তী যে 3টা কোম্পানি রয়েছে, এই 3টা কোম্পানির যদি টোটাল সেলটা যদি আপনি বের করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন, প্রথম যে সেলটা রয়েছে এটার যে একটা নিচে একটা পয়েন্ট রয়েছে এখানে ডাবল ক্লিক করুন, তাহলে দেখবেন পরবর্তী যে কোম্পানিগুলো রয়েছে ওই কোম্পানিরও কিন্তু টোটাল সেলটা কিন্তু চলে আসছে। এরপর আসেন আমরা গড় যদি আমরা বের করতে চাই, যে টোটাল গড় কত বিক্রি, অর্থাৎ টোটাল কত গড় বিক্রি হলো, তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে কি, তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ABERA লেখলেই দেখতে পারবেন যে অ্যাভারেজ নামে একটি কিন্তু অপশন চলে আসছে। এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করুন, তাহলে অটোমেটিকলি সম্পূর্ণ ফাংশনটা চলে আসবে। আসার পরে আপনি অ্যাভারেজ দেখাতে চাচ্ছেন এই যে আলফা লিমিটেডের যে এই 3টা যেই মাসের বিক্রি হয়েছে এটা টোটালটা দেখাতে চাচ্ছেন। ওকে, এটি সিলেক্ট করার পরে, মানে এই রেঞ্জটা সিলেক্ট করার পরে এরপরে শিফট কি চেপে ধরে 0 প্রেস করুন, তারপরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন আপনার অ্যাভারেজটা কিন্তু চলে আসবে।
অর্থাৎ এখন দেখুন এই জিনিসটা দেখুন পয়েন্টের পরে আপনার এই যে 133.33 এটার পরে যদি আপনি যদি 2 ডিজিট রাখতে চান তাহলে এখানে ক্লিক করে এখানে দেখুন একটা অপশন রয়েছে এখানে ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজে ক্লিক করলে দেখুন আপনার কমতে থাকবে। ওকে, তো এই যে এই পর্যন্ত আমরা রেখে দিলাম। এরপর হচ্ছে যে আপনি যদি এখানে এই সেল পয়েন্টারের এই পয়েন্টে যদি ডাবল ক্লিক করুন তাহলে দেখবেন প্রত্যেকটার কিন্তু আপনার কি চলে আসছে, অর্থাৎ অ্যাভারেজ যে গড়টা সেটা কিন্তু অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও চলে আসছে। ওকে, তো এবার যদি আপনি এখান থেকে যদি কোনো একটা মান যদি চেঞ্জ করুন সেটা কিন্তু অটোমেটিকলি দেখুন পরিবর্তন হচ্ছে খুব চমৎকারভাবে। যদি এটার ধরেন আপনি একটা তথ্য ইনফরমেশন ভুল দিয়েছেন, এটাকে সংশোধন করে আবার দেখাতে যদি চান এন্টার কি প্রেস করুন তাহলে দেখুন পরিবর্তন হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি এক্সেলে যে কোনো তথ্যকে আপনি এডিটিং করতে পারেন বা আপনি রিপ্লেস করতে পারেন। ওকে, তো এখন আরেকটা কথা বলে নিচ্ছি, অ্যাভারেজের ক্ষেত্রে কিন্তু আমি তো এখানে অ্যাভারেজ ফাংশন দিয়ে করেছি। অনেকে দেখা গেছে যে আপনি চাইলেও আপনি আরেকভাবেও করতে পারেন। কীরকমভাবে? যেমন ধরুন এখানে ইকুয়াল সাম দিলাম, সাম দিয়ে আমি এই তিনটাকে যোগ করলাম। ওকে, যোগ করে এরপরে শিফট কি চেপে ধরে 0 দিলাম। এখন আমাদের টোটাল কয়টা সংখ্যা রয়েছে? 3টা। তো এখানে 3 দিলাম, এরপর এন্টার কি প্রেস করুন, তাহলে দেখবেন একই রেজাল্ট চলে আসবে। এই দেখুন কোনো ধরনের পরিবর্তন হবে না, একই রেজাল্ট চলে আসছে। ওকে, তো এটা একটি বিষয় গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় অ্যাভারেজে নিয়ে আসলাম, এই যে অ্যাভারেজ ফাংশনে এখানে আমি নিয়ে আসলাম। এটিকে আরেকভাবেও করা যায়। দেখুন আপনি ইকুয়াল দিয়ে এই যে আউটপুট যেটা পাচ্ছেন অর্থাৎ সামের যোগফলটা, এটাকে ডিভাইড করেন 3 দ্বারা, তাও কিন্তু একই রেজাল্ট চলে আসছে। দেখুন একই রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ অ্যাভারেজটা আপনি 3টা পদ্ধতির মাধ্যমে করতে পারবেন চাইলে। এখন আপনাদের কাছে যেভাবে সহজ মনে হয় সেভাবে করবেন। বেসিক্যালি কিন্তু অ্যাভারেজ ফাংশনটা আপনার ওই যে আপনি 3টে সংখ্যা যোগ করে তারপরে ডিভাইড 3 দিবেন, এটার কাজটা কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু করে নিচ্ছে, আমাদের কিন্তু আর করতে হচ্ছে না। তো সেজন্য আমাদের অ্যাভারেজ ফাংশনটাই ইউজ করা বেটার। আশা করি বুঝতে পেরেছেন যে সাম এবং অ্যাভারেজ ফাংশনটা কিভাবে কাজ করে। এরপর আসেন আমরা নেক্সট ফাংশনের দিকে চলে যাই। নেক্সট ফাংশনটা হচ্ছে আমাদের ম্যাক্স ফাংশন। ওকে, তো ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে একটি সংখ্যা বা রেঞ্জের মধ্যে, একটু মনোযোগ দেন, একটি সংখ্যা বা রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় মান খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়। ওকে, মানে আমাদের একাধিক সংখ্যা থাকবে, এই একাধিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটি খুঁজে বের করবে, এটি হচ্ছে ম্যাক্স ফাংশনের কাজ। ওকে, ম্যাক্স ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে যে এরকম, ইকুয়াল ম্যাক্স, তারপরে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আপনার মানে কোন সংখ্যার মানগুলো থেকে আপনি ম্যাক্স সর্বোচ্চ মানটা নিয়ে আসতে চান, সেটির জন্য এই ফাংশনটা মূলত আমাদের ব্যবহার করতে হয়। ওকে, ইউজ করতে হয়। এখন আসেন ম্যাক্স ফাংশনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের মার্কসের মধ্যে সর্বাধিক মার্কস কে পেয়েছে এটা যদি আমরা বের করতে চাই তখন আমরা ম্যাক্স ফাংশনটা ব্যবহার করতে পারি, অথবা বিক্রয় বা আয়ের মধ্যে সর্বাধিক মান কোনটি বা সেটির জন্য আমরা ম্যাক্স ফাংশন ব্যবহার করতে পারি। যেমন সেল বা ইনকামের ক্ষেত্রে সর্বাধিক মানে আমার সর্বোচ্চ এবার মানে সেল হয়েছে মানে কোন কোম্পানি বা কোন অর্থাৎ প্রোডাক্টটা, সেটি কিন্তু আমরা বের করতে পারবো ম্যাক্স ফাংশনের মাধ্যমে। এরপর ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম মান বের করার জন্য আমরা ম্যাক্স ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়াও দেখুন মিন ফাংশন। এবার আসেন মিন ফাংশনের কাজটা কি। মিন ফাংশনের কাজটা হচ্ছে একটি সংখ্যা বা রেঞ্জের মধ্যে সবচেয়ে ছোট মান খুঁজে বের করার জন্য মূলত এটি ব্যবহার করা হয়। আর মিন ফাংশনের যে সিনট্যাক্সটি রয়েছে, মিন কোন সেল থেকে কোন সেল পর্যন্ত অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে রয়েছে, এই রেঞ্জের মধ্যে কোনটা সবচেয়ে মানে অর্থাৎ ছোট সেটি বের করার জন্য মিন ফাংশন। অর্থাৎ আপনার একাধিক কোম্পানি অর্থাৎ একটা কোম্পানি থাকতে পারে, কোম্পানির মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এখন কোন প্রোডাক্টটা সবচেয়ে কম সেল হয়েছে সেটা যদি আপনি বের করতে চান, সেটা এই যে মিন ফাংশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। অথবা দেখা গেছে আপনার একটা মাসের ওই প্রোডাক্টটার মধ্যে কোন দিনে বেশি সেল হয়েছে ওই প্রোডাক্টটা, সেটিও কিন্তু আপনি মিন ফাংশন মানে কোন দিনে বেশি মানে কোন দিনে ওই প্রোডাক্টটা কম সেল হয়েছে সেটি কিন্তু মিন ফাংশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এখন এই মিন ফাংশনটা ব্যবহার করে আমরা কি কি করতে পারি, একই কথা, শিক্ষার্থীদের মার্কসের মধ্যে সর্বনিম্ন কে সবচেয়ে কম মার্কস পেয়েছে সেটি বের করার জন্য, এরপর খরচ বা বিক্রয়ের মধ্যে সর্বনিম্ন এই যে এই মাত্রই বললাম সেটি বের করার জন্য আমরা মিন ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়া ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে মিনিমাম মান বের করার জন্য আমরা মিন ফাংশনটা ব্যবহার করতে পারি। এরপর আরেকটা আমরা দেখি, সেটা হচ্ছে কাউন্ট ফাংশন। ওকে, কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে একটি রেঞ্জের মধ্যে শুধুমাত্র সংখ্যা গণনা করতে ব্যবহার করা হয়। ওকে, ধরুন একাধিক আপনার সংখ্যা থাকবে, এই রেঞ্জের মধ্যে আপনার এক একটা সেলে এক একটা সংখ্যা থাকলো, তো দেখা গেছে যে আপনার এই টোটাল কয়টা আপনার অর্থাৎ সংখ্যা রয়েছে এটা কিন্তু সে কাউন্ট করতে পারবে। যেমন এই যে কাউন্ট ফাংশনের যে সিনট্যাক্সটা রয়েছে, যেমন সেল থেকে সেল, অর্থাৎ কোন সেল থেকে শুরু করে কোন সেল পর্যন্ত আপনি কাউন্ট করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনি করতে পারবেন। যেমন ব্যবহারটা কোথায় করা হয়, যেমন শিক্ষার্থীর পরীক্ষা কতজন মার্কস পেয়েছে
তা গণনা করতে পারবে, আবার কতজন স্টুডেন্ট রয়েছে সেটিও কিন্তু গণনা করতে পারবেন, আবার অর্থাৎ কতটা প্রোডাক্ট রয়েছে সেটিও কিন্তু আপনি কাউন্ট ফাংশনের মাধ্যমে গণনা করতে পারবেন। এছাড়া বিক্রয় ডেটাতে কতটি সংখ্যা এন্ট্রি রয়েছে বা এন্ট্রি আছে সেটিও বের করতে পারবেন এই কাউন্ট ফাংশনের মাধ্যমে। এরপরে ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে সংখ্যা অনুসারে গণনা করা, সংখ্যা অনুসারে যদি আপনি কাউন্ট করতে চান বা গণনা করতে চান সেটিও কিন্তু কাউন্ট ফাংশনের মাধ্যমে আপনি করতে পারবেন। তো চলুন এই যে ম্যাক্স ফাংশন বলেন, মিন ফাংশন বলেন বা কাউন্ট ফাংশন বলেন, এই তিনটা ফাংশন কিভাবে কাজ করে এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি এক্সেলে। তো আমি এক্সেলে চলে আসলাম, এখানে দেখুন এই XYZ কোম্পানি রয়েছে, এখানে একটু খেয়াল করুন এই সেম ওই কোম্পানিরই আমাদের কোম্পানি রয়েছে, দেখুন এখানে আলফা, বিটা এবং হচ্ছে যে গামা এবং হচ্ছে ডেল্টা। ওকে, এই তিনটা কোম্পানির 3টা মাসের যে ইউনিটের সেল হয়েছে, এখন আমরা চাচ্ছি যে এখান থেকে প্রথমে মিন ফাংশন, সর্বনিম্ন ফাংশন, অর্থাৎ আলফা লিমিটেডের কোন মাসে সর্বোচ্চ আপনার সর্বনিম্ন সেল হয়েছে এটা যদি বের করতে চাই তাহলে ইকুয়াল দিয়ে মিন, MIN মিন লিখবো, মিন লিখে ট্যাব কি প্রেস করব, এরপরে কোন সেল থেকে পর্যন্ত কোন সেল পর্যন্ত দেখাতে যাচ্ছেন সেটি এখানে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে টান দেন, তারপর শিফট কি চেপে ধরে 0 প্রেস করুন, এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন 120। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোন মাসে 120 হয়েছে, জানুয়ারি মাসে, তাহলে বোঝা গেল জানুয়ারি মাসে আমাদের কম সেল হয়েছে। এরপরে ডাবল ক্লিক করুন, তাহলে দেখুন এই যে 180 ফেব্রুয়ারি মাসে হয়েছে, 140 এটিও কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়েছে, অর্থাৎ কম সেল হয়েছে। এরপর আসেন যে সর্বোচ্চ মান যদি বের করতে চাই, মানে কোন মাসে সর্বোচ্চ সেল হয়েছে, ইকুয়াল ম্যাক্স, MAX ম্যাক্স দিলাম, এরপরে ট্যাব কি প্রেস করলাম, ওকে, ট্যাব কি প্রেস করার পরে এরপরে আমাদেরকে যেটি করতে হবে জানুয়ারি থেকে শুরু করে মার্চ পর্যন্ত এই সেলগুলোকে সিলেক্ট করতে হবে, করে শিফট কি চেপে ধরে 09 প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন কোন মাসে আপনার সর্বোচ্চ সেল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন এই যে 150 জানুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে, আর 220 বিটার ক্ষেত্রে এটি হয়েছে মার্চ মাসে বেশি সেল হয়েছে 110, এই যে দেখুন ফেব্রুয়ারিতে 160 মার্চে। ওকে, তো এই দুইটা জিনিস কিন্তু আপনারা বুঝেছেন যে মিন এবং ম্যাক্স ফাংশন কিভাবে কাজ করে। এরপর আসেন কাউন্ট ফাংশনের কাজটা আমরা একটু দেখি, এখানে একটু কিছু বোঝার রয়েছে, যেমন কাউন্ট, COUNT ইকুয়াল দিয়ে কাউন্ট লিখে ট্যাব কি প্রেস করলাম, এরপরে রয়েছে কি ভ্যালু টু, অর্থাৎ আমরা এই রেঞ্জের মধ্যে এই যে এখানে যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাস রয়েছে, তাহলে আমার কয়টা সংখ্যা রয়েছে, কয়টা মাসের ডাটা রয়েছে সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে কাউন্ট ফাংশনটা ব্যবহার করতে পারি। ওকে, তো কাউন্ট ফাংশনটা এটা দেওয়ার পরে রেঞ্জ দেওয়ার পরে এরপরে শিফট কি চেপে ধরে 0 প্রেস করে এন্টার প্রেস করুন, তাহলে দেখুন আমার টোটাল প্রত্যেকটার ক্ষেত্রে কয়টা করে রয়েছে, আমাদের 3টা করে রয়েছে, অর্থাৎ 3টা মাসের এখানে আমাদের অর্থাৎ কাউন্ট হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ 3টা মাসের ডাটা এখানে রয়েছে। এখন ধরুন আপনি যদি কোনো একটা ডাটা এখানে 0 করে দেন তাও কিন্তু 3 দেখাবে, খেয়াল করুন তাও কিন্তু এখানে 3 দেখাচ্ছে। যদি আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই তাহলে দেখুন 2টা দেখাচ্ছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক যদি কোনো সেল থাকে সেটা কিন্তু কাউন্টের মধ্যে রাখে না। এখন আপনি চাইলে আরেকটা জিনিস করতে পারেন, সেটি হচ্ছে যে এখানে কাউন্ট আছে, এখানে চাইলে কাউন্ট ব্ল্যাঙ্ক নামে একটি অপশন রয়েছে, কাউন্ট ব্ল্যাঙ্ক, এটা যদি দেন তাহলে এটা যদি ব্যবহার করেন কাউন্ট ব্ল্যাঙ্ক, তাহলে আপনার যেটা হবে এই একটা কাউন্ট ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যেটা হবে একটা দেখাচ্ছে, আরেকটা রয়েছে আমাদের কাউন্ট অ্যাভারেজ রয়েছে। এই যে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই কাউন্ট দেন তাহলে যে এই যে দেখুন কাউন্ট রয়েছে, এবার ট্যাব কি প্রেস করুন এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন কাউন্ট অ্যাভারেজ মানে 2টা রয়েছে। আর যদি আপনি এখানে ধরুন আমি একটা সংখ্যা দিলাম, আজিজ দিলাম, তাহলে দেখুন এই যে 3টা কিন্তু এখানে চলে আসছে। আর যদি এখানে COUNT কাউন্ট দিয়ে ট্যাব কি দিয়ে আমি যদি এই টোটাল এটা দেই তাহলে দেখুন এখানে 2টা দেখাবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, যে আপনার কাউন্ট ফাংশনটা শুধুমাত্র সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু কাউন্ট করে, খেয়াল করুন। আর কাউন্ট হচ্ছে আপনার যেটা হচ্ছে কি কাউন্ট হচ্ছে যে আপনার এখানে সংখ্যা প্লাস আপনার অক্ষর বা ওয়ার্ড থাকবে সেটা নিয়ে আপনার কাজ করে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে কি শুধুমাত্র কোন সেলটা ব্ল্যাঙ্ক রয়েছে সেটার উপর ভিত্তি করে কাজ করে। তাহলে আমরা যেহেতু কাউন্ট ফাংশন নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের এখানে একটা সংখ্যা থাকা লাগবে, তাহলে সেই টোটাল সেলগুলোর কাউন্ট এখানে দেখাবে যে কয়টা আমাদের টোটাল রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাউন্ট ফাংশনটা কিভাবে কাজ করে। ওকে, এরপর আমরা নেক্সট ফাংশনে চলে যাই। নেক্সট ফাংশনটা হচ্ছে যে আমাদের এখানে পাওয়ার ফাংশন। ওকে, তো পাওয়ার ফাংশনটা কি বা কিভাবে কাজ করে। পাওয়ার ফাংশনের কাজ হচ্ছে একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যার ঘাত মানে এক্সপোনেন্ট, মানে একটি সংখ্যা রয়েছে এর উপর একটি পাওয়ার থাকবে বা ঘাত থাকবে, সেই হিসাবে এটি ব্যবহার করা হয়। ওকে, পাওয়ার ফাংশনের সিনট্যাক্সটা কিরকম একটু লক্ষ্য করুন। এই পাওয়ার ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে ইকুয়াল পাওয়ার একটা নাম্বার দিবেন, এই নাম্বারের উপরে আপনি
পাওয়ারটা কি দিতে যাচ্ছেন, 2 নাকি 3? যেমন একটা নাম্বার হলো 5, এটার পাওয়ার কত হবে 2 বা 3, এটাকে বলা হয় পাওয়ার। ওকে, এটি ব্যবহার আমরা কোথায় করতে পারি, যেমন গণিত বা বিজ্ঞান সম্পর্কিত হিসাবের ক্ষেত্রে, যেমন সূচকীয় বৃদ্ধির ক্ষেত্রে বা জ্যামিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে, অর্থনীতি বা ফাইন্যান্সের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কি করতে পারি, পাওয়ার ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের আরেকটি ফাংশন রয়েছে, সেটা হচ্ছে সিলিং ফাংশন। খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু ফাংশন এটা, সিলিং ফাংশন। ওকে, সিলিং এর কাজ হচ্ছে কি, একটি সংখ্যাকে নির্দিষ্ট মানের সব থেকে কাছের বড়, এটা খুবই ইম্পর্টেন্ট, আবারও বলছি, এটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এটা কিন্তু আপনাদের রেজাল্টের ক্ষেত্রে বলেন, আপনাদের অফিসিয়ালি কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে বলেন, দেখা গেছে আপনার একটি সংখ্যা রয়েছে, এই সংখ্যাটার একটা সামথিং দশমিকের পর একটা পয়েন্ট, অর্থাৎ আপনার একটা মান চলে আসছে, যেমন ধরেন 25.25, বা দেখা গেছে আবার 25.13। এখন এটাকে আপনি কি শুধু 25 রাখবেন, নাকি 25-এর পরে আবার অর্থাৎ ওই সংখ্যাটাকে আবার একটু বৃদ্ধি করবেন, এই জিনিসগুলো কিন্তু এই ফাংশনের মাধ্যমে করতে হবে, সিলিং এবং ফ্লোর। তো সিলিং ফাংশনটা হচ্ছে একটি সংখ্যাকে নির্দিষ্ট মানের সব থেকে কাছের বড় বা সমান পূর্ণ সংখ্যা, খেয়াল করুন, এটা কিন্তু পূর্ণ সংখ্যা বলছে, মাল্টিফোল্ড, পূর্ণ সংখ্যা অথবা মাল্টিফোল্ডে রাউন্ড আকারে ব্যবহার করা হয় সিলিং ফাংশনটা। আমি আবারও বলছি, একটি সংখ্যা থাকবে, এটা নির্দিষ্ট মানের কাছের একটা মান থাকবে, এই কাছের একটা বড় একটা মান, যেটা কিনা পূর্ণ সংখ্যা হবে, যেটাকে আমরা মাল্টিপলও করতে পারবো এবং রাউন্ড আকারে, অর্থাৎ কোনো ধরনের আপনার ফ্র্যাকশন থাকবে না, কোনো ধরনের অর্থাৎ দশমিক থাকবে না। তো এটির জন্য কি করতে হবে, সিলিং ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে সিলিং নাম্বার সিগনিফিকেন্স, অর্থাৎ আপনার যে নাম্বারটা আছে সেটিকে, ধরেন আপনার যে নাম্বারটাকে, এটাকে আপনি কত ধারা আপনি অর্থাৎ মাল্টিপল করতে চাচ্ছেন, কোন সংখ্যা দ্বারা, যেমন 2, 5, 5 দ্বারা করলে ধরেন এখানে 20, আপনার 25 থাকলো, তাহলে সেটা হয়ে যাবে 5 দ্বারা করলে 30 হয়ে যাবে, কিন্তু আর দশমিকটা আর থাকবে না। ব্যবহারটা কোথায় হয়, হিসাব নিকাশের পরবর্তী বড় ইউনিটে রাউন্ড করতে, বা বিক্রয় বা প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রে, বা প্যাকেজিং বা ইনভেন্টরির ক্ষেত্রে, এই তিনটার ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখলে আশা করি বুঝতে পারবেন। এরপর আসেন, ফ্লোর ফাংশনটা কি। ফ্লোর ফাংশনটা মূলত হচ্ছে, ফ্লোরের কাজই হচ্ছে একটি সংখ্যাকে নির্দিষ্ট মানের সব থেকে কাছের বা ছোট বা সমান পূর্ণ সংখ্যা মাল্টিপলে রাউন্ড করতে হবে। আবারও বলছি, ফ্লোর ফাংশনের কাজ হচ্ছে একটি সংখ্যাকে নির্দিষ্ট মানের সব থেকে কাছের ছোট বা সমান পূর্ণ সংখ্যা মাল্টিপলে রাউন্ড করতে হবে। অর্থাৎ আপনার একটা সংখ্যা থাকবে, এটা নির্দিষ্ট মানের সব থেকে যে কাছের ছোট একটা মান রয়েছে, সেটার পূর্ণ সংখ্যা বা মাল্টিপলে করতে হবে। আর এটির ফ্লোরের ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে ফ্লোর নাম্বার সিগনিফিকেন্স, অর্থাৎ এটার ব্যবহারটা হচ্ছে হিসাব নিকাশের ক্ষেত্রে, বাজেট বা খরচের ক্ষেত্রে, প্রোডাকশন বা ইনভেন্টরির ক্ষেত্রে আমরা এই ফ্লোর ফাংশনটি আমরা ব্যবহার করতে পারবো। এখন আসেন, এই তিনটা ফাংশন, পাওয়ার ফাংশন, ফ্লোর ফাংশন, তারপরে সিলিং ফাংশন, এই তিনটা ফাংশনে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো দেখুন, এই যে এক্সেলে এখানে একটা টেবিল রয়েছে, এখানে কিছু নাম রয়েছে, তার অর্থাৎ জেন্ডার রয়েছে, এজ রয়েছে, হাইট, ওয়েট রয়েছে। এখন আমরা পাওয়ার, সিলিং এবং ফ্লোর বের করব। ওকে, তো এটি করার জন্য প্রথমে আমরা পাওয়ার ফাংশনটা ব্যবহার করব। তো পাওয়ার ফাংশনটা আমরা কার ব্যবহার করব, ধরুন এখানে হাইট রয়েছে, তো এই হাইটের আমি যেটা করব, এটাকে আমরা ডিভাইড করলাম ধরুন 100 দ্বারা। ওকে, ডিভাইড যদি 100 দ্বারা করি, তাহলে আমাদের এখানে কি রয়েছে, 1.8 রয়েছে। আমি আবারও বলছি, এখানে ধরেন হাইটের সাথে যদি আমরা কি করলাম, 100 দ্বারা এটাকে ডিভাইড করলাম, তাহলে আমরা 1.8 পেলাম। এটাকে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখুন এই যে এরকম চলে আসতেছে। ওকে ফাইন, এরকম এখন চলে আসছে। এখন আমরা যদি এটার সিলিং বের করতে চাই, একটু সরি, আমি আবার যদি একটু দেখাই, আমরা যেহেতু পাওয়ার ফাংশন নিব, তো পাওয়ার, এই যে পাওয়ার, এরপরে ট্যাব কি দিব, দিয়ে যেই সংখ্যাটা নিব ওটা দিলাম, দেওয়ার পরে এখানে ধরুন আমি ডিভাইড 100, তারপর কমা, এই যে পাওয়ার, অর্থাৎ আমরা কত দিব, ধরুন পাওয়ার আমি এখানে 2 দিলাম, 2 দিয়ে এবার শিফট কি চেপে ধরে 0 দিই, তাহলে এখানে 3 কত আসছে, 24 আসছে। আপনি চাইলে ইচ্ছা করলে, মানে আমি এখানে যে জিনিসটা করার চেষ্টা করেছি একটু লক্ষ্য করুন, এখানে এই যে এখানে পাওয়ার দিয়ে F4, মানে আমি হাইটের এই মানটা নিয়েছি, ডিভাইড করলাম 100 দ্বারা। ওকে, এরপরে যেই মানটা বের হবে এটার সাথে আমি পাওয়ার করেছি, অর্থাৎ 1.8। খেয়াল করুন, আমি যদি এখানে দেখাই, এখানে যদি এরকম হয়, এই যে ইকুয়াল দিয়ে 1.8 গুণ আবার 1.8, মানে যেহেতু আমি 2 দিয়েছিলাম পাওয়ার, তাহলে দেখেন কত আসে, 3.24 আসে। এই যে এখানে 3.2, মানে দুইবার আসছে কিন্তু এখানে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু এখানে হয়েছে। তো এটি করে ফেললাম। এখন আসেন, এখন এটাকে যদি সিলিং ফাংশন করতে চাই, সিলিং ফাংশনের মাধ্যমে, তাহলে কি হবে, সিলিং ফাংশনের কাজটা আমরা কি বলেছিলাম, যে সর্বোচ্চ কাছাকাছি একটা সর্বোচ্চ মান থাকবে, ঠিক আছে। তাহলে দেখুন, আমরা যদি সিলিং লিখি, সিলিং, এই যে দেখুন, এই যে এখানে আছে সিলিং, এটা ক্লিক করে ট্যাব কি প্রেস করুন, তারপরে এটা নিলাম, নাম্বারটা নিলাম, এরপর সিগনিফিক্যান্ট, ধরুন আমি এখানে দিলাম কত,
আমি 2 দিলাম, তাহলে 2 দিলে দেখুন এবার শিফট কি চেপে ধরে 0 দেই, তাহলে আস্তে আস্তে কত 4, 3.24, অর্থাৎ আমার এটা কিন্তু 4 হয়ে গেছে। এখন ধরুন আমি যদি এখানে 5 দেই তাহলে মাল্টিপল হয়ে যাবে, দেখুন মানে 5 দিচ্ছি সেটা কিন্তু মাল্টিপল হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখুন আমি যদি এখানে 3 দেই, 3 দিলাম, ওকে, সেটা কি হয়ে গেছে 6 হয়ে গেছে। ঠিক আছে, 3 দিলে এটা 6 হয়ে গেল। ওকে, আবার যদি এখানে ধরেন 1 দিলাম, 1 দিলে দেখুন 1 দিলে কি হবে, আপনার কাছাকাছি সর্বোচ্চ মানটা এখানে হয়ে গেল। এরপরে ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এই যে 4.84, কাছাকাছি 1, আর 1 তো 1, 2.56 মানে কি আপনার এখানে অর্থাৎ 3 চলে আসছে। আর ফ্লোরের ক্ষেত্রে যেটা হবে কি একটু খেয়াল করুন, ফ্লোর হচ্ছে কমে যাবে। এই দেখুন ফ্লোর ফাংশনটা দেখে, এই যে ফ্লোর, ট্যাব কি প্রেস করুন, এরপরে এটা নেন, নিয়ে এখান থেকে ধরুন 1 দিলাম, এরপরে দেখুন এই যে 3, ওকে 3 দিলাম, তাহলে ডাবল ক্লিক করেন, এখন 4 আসছে, 1 আসছে, 2 আসছে। তাহলে দেখুন একটু কিছু লক্ষ্য করুন সিলিং এবং ফ্লোরের মধ্যে পার্থক্যটা কোথায়। সিলিং হচ্ছে যে আপনার 3.24 রয়েছে, সেটাকে আপনি 1 বাড়িয়ে দিলেন অর্থাৎ 4, কিন্তু ফ্র্যাকশন থাকবে না। আর ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে আপনি 1 কমিয়ে দিলেন, অর্থাৎ ছোট মানটি আপনি পয়েন্টের পরে যে সংখ্যাটা রয়েছে সেটা বাদ দিয়ে শুধু 3 রেখে দিলেন। দেখুন এই যে 4.844, 1 তো 1 রয়েছে, আর 2.56 এর ক্ষেত্রে 56 বাদ 0.56 2 রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে পাওয়ার এবং সিলিং এবং ফ্লোর ফাংশনটা কিভাবে কাজ করে। এটা আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে বলেন, বিভিন্ন অফিস আদালতে বলেন, হিসাব নিকাশের ক্ষেত্রে পাওয়ার, সিলিং এবং ফ্লোরিং এটা খুব কার্যকরী একটি ফাংশন, এটি ব্যবহার করা হয়। এরপর আসুন যে আমরা অন্য আরেকটি ফাংশনের কাজ দেখি, সেটি হচ্ছে যে এইবার দেখব যে কনকেট ফাংশনের কাজ। কনকেট ফাংশনের কাজটি হচ্ছে একটি একাধিক সেল বা টেক্সটকে, খেয়াল করুন, একাধিক সেল বা টেক্সটকে একত্র করে একটি টেক্সটে কনভার্ট বা রূপান্তর করে, সেটি হচ্ছে যে কনকেট ফাংশনের কাজ। এখন দেখুন কনকেট ফাংশনের অর্থাৎ কাজের সিনট্যাক্সটা কি। কনকেট ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে ইকুয়াল কনকেট টেক্সট 1 টেক্সট 2, এভাবে একাধিক সেল থাকতে পারে, এগুলোকে একত্রিত করা। এখন এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি, যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার একত্র করার জন্য, বা বিভিন্ন কলমের তথ্য একসাথে আনার জন্য, বা রিপোর্ট বা সার্টিফিকেটের তথ্য একত্র করার জন্য আমরা কি করতে পারি, কনকেট ফাংশনটা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আরেকটি ফাংশন রয়েছে ট্রিম ফাংশন। ট্রিম ফাংশনের কাজটা কিন্তু আমরা অনেকেই আমরা ব্যবহার করি, অনেকে ব্যবহার করি না, কিন্তু এই ট্রিম ফাংশনের কাজটা আমাদের ব্যবহার করা উচিত। কেননা এক্সেলে আমরা অনেক সময় দেখে গেছি আমরা একটা সেলে ডাটা লিখতে গেলে, একটা সেলে তথ্য লিখতে গেলে অনেক সময় স্পেস পড়ে যায়। সেটা বা লেফট সাইডে হতে পারে, সেটা রাইট সাইডে হতে পারে, বা বেশি গ্যাপ হয়ে যেতে পারে। সেটাকে রিমুভ করার জন্য আমরা ট্রিম ফাংশনটা ব্যবহার করতে পারি। যেমন ট্রিম ফাংশনের কাজ হচ্ছে কোনো টেক্সটের বাড়তি ফাঁকা জায়গা যদি থাকে, এক্সট্রা একটা স্পেস থাকে, সেটাকে মুছে ফেলে এবং শুধু একটা ফাঁকা জায়গায় রেখে দেয়, মানে যেটা ডিফল্টভাবে থাকে। ট্রিম ফাংশনের সিনট্যাক্সটা কীরকম, ট্রিম যেই সেলটা রয়েছে, এই সেলে যদি আপনার একাধিক ওয়ার্ড থাকে, সেটার যদি বেশি গ্যাপ থাকে, সেটাকে নর্মালি ডিফল্টভাবে যে গ্যাপটা থাকা দরকার সেটাতে নিয়ে আসবে। আর একটা ব্যবহারটা কোথায় করতে পারি, যেমন ডেটা এন্ট্রির সময় যদি ভুলে বাড়তি স্পেস দেওয়া হয় সেটি ঠিক করতে পারি, অথবা কপি পোস্ট ডেটার স্পেস সমস্যা দূর করতে পারি, অথবা নাম, ঠিকানা বা অন্য কোনো টেক্সটকে পরিষ্কার বা সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, এই ট্রিম ফাংশনটা ব্যবহার করতে পারি। তো চলুন এই দুটি ফাংশন কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আসলাম, এই যে এখানে একটি টেবিল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টেবিলের মধ্যে যে কনকেট এবং ট্রিম, এই দুইটা আমি এখন করার চেষ্টা করব আপনাদের সামনে। তো এটি দেখুন, এটি কিভাবে করবেন খেয়াল করুন। এখানে কিন্তু আমাদের ফার্স্ট নেম রয়েছে, এখানে লাস্ট নেম রয়েছে, এখানে ডিপার্টমেন্ট রয়েছে। ওকে, তো একটু লক্ষ্য করুন, এই যে দেখুন ফার্স্ট নেমের মধ্যে এই প্রথমটাতে আমি যদি ডাবল ক্লিক করি, এখানে কোনো স্পেস না, আমি একটা স্পেস দিয়ে দিলাম। আবার দেখুন কামালের পিছনে একটা স্পেস, এরপরে সানজিদা আক্তার, এখানে দেখুন এখানে দুইটা স্পেস, এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে। তো এই স্পেসগুলোকে আমরা পরে দেখব, তার আগে আমরা একটু দেখে নেই। এরপরে দেখুন লাস্ট নেমের ক্ষেত্রেও এখানে কিন্তু আমাদের লাস্ট নেমগুলো রয়েছে। এখন আমরা যদি কনকেট করতে চাই, মানে ফুল নেম আব্দুল করিম হবে, কামাল উদ্দিন হবে, এটা যদি করতে চাই তাহলে দেখুন কনকেট ইকুয়াল কনকেট, এটা এই ফাংশনটা দিয়ে ট্যাব কি প্রেস করুন, তাহলে টেক্সট 1। ওকে, আমরা টেক্সট 1 নিলাম, এরপর কমা দিলাম, এরপরে টেক্সট অর্থাৎ এই যে করিম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট কি চেপে ধরে 0 প্রেস করুন। করলে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন এন্টার কি প্রেস করে, তাহলে দেখুন এই যে আব্দুল করিম নামে কিন্তু এই জিনিসটি কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। এখন কথা হচ্ছে আব্দুল করিমে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখুন এই যে কামাল উদ্দিন, সাগর ইসলাম সব কিছুই আসছে, কিন্তু কথা হলো এখানে একটা স্পেস আছে, খেয়াল করুন
এই যে ডাবল ক্লিক করে এখানে কিন্তু একটা স্পেস রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি দেখুন একটা স্পেস। এখন যদি এটাকে স্পেসটাকে আমি মুছে দিলাম, এবার এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন দুইটা ওয়ার্ড কিন্তু একাত্র হয়ে গেছে। খেয়াল করুন দুইটা ওয়ার্ড কিন্তু একাত্র হয়েছে। তেমনি করে এখানেও কিন্তু একটা স্পেস রয়েছে, দেখুন এখানেও কিন্তু একটা স্পেস রয়েছে, এই যে স্পেস। এখন দেখুন এটা কিন্তু একাত্র হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু আপনার প্রবলেমে পড়বেন। মানে এইভাবে যখন আপনি দিবেন কনকেট ওই সেল কমা ওই সেল, তাহলে দেখবেন আপনার ওয়ার্ডটা কিন্তু একাত্র হয়েছে, দুইটা ওয়ার্ড কিন্তু একাত্র হয়ে গেছে। এখন এই দুইটা ওয়ার্ডকে আলাদা যদি করতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে, এই যে কমার পরে আপনার এইখানে এই কমার পরে আপনি একটা কি দিবেন, ডাবল কোটেশন দিয়ে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন স্পেস কমা, মানে কমা, এরপরে এখানে একটা স্পেস দেন, এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এখন কিন্তু সেপারেট হয়ে গেছে। ওকে, এরপরে ডাবল ক্লিক করুন, তাহলে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা এটার কাজ হয়ে গিয়েছে। ওকে, কিন্তু এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের কোনো ধরনের, অর্থাৎ দেখুন কোনো ধরনের এখানে কিন্তু আমরা কি পাই নাই, আপনার কোনো স্পেস কিন্তু এখানে পরিবর্তন হয় নাই। তাহলে এবার আমরা একটু এখানে দেখি টিম ফাংশনের ক্ষেত্রে যে কিভাবে স্পেসটা পরিবর্তন করা যায়। তো দেখুন এখানে এই যে কামালের এখান দিয়ে গ্যাপ রয়েছে, আব্দুলের এখান দিয়ে ধরেন যেটা রয়েছে সেটা এখানে থাকলো। ওকে, তো আমরা এই টিম ফাংশনের এই যে ট্রিম লিখবো, ইকুয়াল ট্রিম, ট্যাব কি দিব, ধরেন আমি আগে প্রথমে ফার্স্ট নেম দিয়ে দেখাই। এই যে ফার্স্ট নেম দিলাম, দেওয়ার পরে এবার যদি আমি এখানে শিফট কি চেপে ধরে জিরো দিয়ে এন্টার কি প্রেস করি, আব্দুল আসলো। এখন যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখুন এই যে কামাল, সানজিদা আক্তার, সাগর। দেখুন সানজিদার মাঝখানে দুইটা গ্যাপ, সেটা কিন্তু এখন আর নেই। দেখুন সাগর যেটা আছে যেখান থেকে গ্যাপ ছিল সেটা কিন্তু আর নেই। অর্থাৎ টিম ফাংশনের কাজ হচ্ছে যে কোনো গ্যাপ থাকলে সেটা মুছে ফেলে ডিফল্টভাবে সেটা কিন্তু নিয়ে আসতে পারে। ওকে, তো এখানে আরেকটা জিনিস আমরা একটু ট্রাই করতে পারি, আমরা দেখি চেষ্টা করে। ইকুয়াল দিলাম, এখানে ডাবল কোটেশন দিয়ে আবার কমা, এরপরে এটা নিলাম, দেখি আমাদের হয় কিনা কাজটা, আমরা একটু দেখি। দেখুন এখানে কিন্তু একটা আর্গুমেন্ট নিয়ে কিন্তু সেটা কাজ করছে। এখন এই আর্গুমেন্টটা যেহেতু এখানে কাজ করে না, আমরা চাইলে আরেকটা জিনিসও করতে পারি। আমরা একটু কাজ করি, এম্পারসেন্ট দিয়ে আমরা দেখতে পারি। এম্পারসেন্ট দিয়ে যদি হয় আমরা দেখতে পারি সেখানে এই জিনিসটা কাজ করে কিনা। আমরা একটু এম্পারসেন্ট দিয়ে দেখি, যদি কাজ করে তাহলে তো ভালো কথা। দেখুন এম্পারসেন্ট দিও, এম্পারসেন্ট দিয়ে ট্যাব কি দিই, এই যে দেখুন এম্পারসেন্ট দিয়ে দিলে কিন্তু হবে। আপনি যদি এম্পারসেন্ট দিয়ে দেন সেটা কিন্তু হবে। খেয়াল করুন এই যে দেখুন সবগুলা কিন্তু এখন কিন্তু টিম ফাংশন কিন্তু এই যে এখানে যেটা ছিল এগুলা কিন্তু সব টোটালি খুব সুন্দর করে কিন্তু আমাদের এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে। মানে টিম ফাংশনের মধ্যে কিন্তু আপনার ডাবল কোটেশন কমা দিয়ে হবে না, এম্পারসেন্ট দিয়ে করলে, এম্পারসেন্ট ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন এম্পারসেন্ট দিলে এরপর কোন সেল, তাহলে কিন্তু আপনি এরকম দেখতে পারবেন। এখন আসেন এই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটাকে আপনি চাচ্ছেন যে এখানে আপনি কাজে লাগাতে, এখানে। তো এটা কিভাবে করবেন? এটা যদি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এটার পরে আরেকটা এম্পারসেন্ট দেন, এই যে এখানে একটা এম্পারসেন্ট দিয়ে এই ডাবল কোটেশনের মধ্যে একটা হাইফেন দেন, হাইফেন দিয়ে ধরুন আপনি এখানে আবার ডাবল কোটেশন, এরপরে এম্পারসেন্ট দিয়ে এরপরে এই সেলটাকে সিলেক্ট করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন তার নামের পাশে তার যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তেমনি করে এই কনকেট যেটা রয়েছে সেটার মধ্যে পারবেন, কিন্তু এটার মধ্যে একটু ডিফারেন্স। সেটা কীরকম? সেটা হচ্ছে যে এখানে একটা কমা দিবেন, এরপরে ডাবল কোটেশন, এরপর হাইপেন ডাবল কোটেশন কমা, এরপরে হচ্ছে যে আপনার এই ডিপার্টমেন্টের এই সেলটা এন্টার। তাহলে দেখুন এখানেও কিন্তু এটা চলে আসবে। এই যে দেখুন এখানেও কিন্তু এমডি জিই সিইও আইটি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কনকেট ফাংশন ব্যবহার করে আপনি একাধিক ওয়ার্ডকে একত্রিত করতে পারেন, আর টিম ফাংশনের মাধ্যমে কিভাবে অতিরিক্ত স্পেস থাকলে সেটাকে আপনি মুছে ফেলতে পারেন। তো এই কনকেট এবং টিম ফাংশন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার আমরা দেখব আরেকটা ফাংশন যে কিভাবে সেটি কাজ করে, যেমন রিপ্লেস ফাংশন। আচ্ছা, রিপ্লেস ফাংশনটা কিভাবে কাজ করে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় দেখা গেছে আমাদের অসংখ্য তথ্য রয়েছে একটা টেবিলে, এখান থেকে কিছু কিছু তথ্য একই থাকতে পারে, সেটাকে আমরা রিপ্লেস করতে পারি, যে এটা হবে না আরেকটা হবে। তো এটাকে আমরা রিপ্লেস ফাংশন আমরা বলে থাকি। অর্থাৎ রিপ্লেস ফাংশনের কাজ হচ্ছে কোনো টেক্সটের নির্দিষ্ট অবস্থান, মানে পজিশন যেটা রয়েছে, পজিশন থেকে কিছু অক্ষর বা ক্যারেক্টার পরিবর্তন করে নতুন টেক্সটে রূপান্তর করা। যেমন রিপ্লেস ফাংশনের কাজটা হচ্ছে এরকম, একটা ওল্ড টেক্সট, মানে যে টেক্সটটাকে আমি পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে ওল্ড টেক্সট, আর স্টার্ট নাম্বার থাকবে, মানে ওই ওল্ড টেক্সটের মধ্যে কোন পজিশন থেকে আমি শুরু করব সেটা হচ্ছে স্টার্ট নাম্বার, আর নাম্বার ক্যারেক্টার হচ্ছে
আমরা কয়টা ক্যারেক্টার পরিবর্তন করব সেটা, আর এটার কয়টা ক্যারেক্টার পরিবর্তন মানে শুরু হবে কত থেকে আর কয়টা পরিবর্তন করব, আর নতুন টেক্সট কোনটা হবে সেটা হচ্ছে নিউ টেক্সট। এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেখুন ওল্ড টেক্সট হচ্ছে সেই টেক্সট যেই টেক্সট পরিবর্তন করব, আর স্টার্ট নাম্বারটা হচ্ছে কোন অবস্থান থেকে পরিবর্তন শুরু হবে, আর নাম্বার ক্যারেক্টার হচ্ছে কয়টি অক্ষর নিয়ে পরিবর্তন হবে, আর নিউ টেক্সট হচ্ছে নতুন যে টেক্সট হবে মানে ওটার পরিবর্তে সেটি এখানে দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে রিপ্লেস ফাংশনটা কিভাবে কাজ করবে। এরপর আসেন আমরা এটার ব্যবহারটা দেখি। ব্যবহারটা কোথায় হবে, কোনো শব্দ বা টেক্সটের নির্দিষ্ট অংশ পরিবর্তন করার ক্ষেত্রে, অথবা ডেটা এডিটিং যেমন নাম, কোড, আইডি নাম্বার সংশোধন করার ক্ষেত্রে আমরা রিপ্লেস ফাংশনটা ব্যবহার করতে পারবো। ওকে, এরপর আসেন অর্থাৎ সাবস্টিটিউট যে ফাংশনটি রয়েছে, অর্থাৎ সাবস্টিটিউটেড ফাংশনটির কাজটি হচ্ছে কোনো টেক্সটে থাকা নির্দিষ্ট শব্দ বা অক্ষরকে খুঁজে অন্য একটি টেক্সটে প্রতিস্থাপন করা, মানে রিপ্লেস করা। মানে আপনার কোনো একটা শব্দ রয়েছে, এটাকে খুঁজবে বা অক্ষরটাকে খুঁজে সেটার পরিবর্তে রিপ্লেস করা। তাইলে সাবস্টিটিউটের কাজটা হচ্ছে প্রথমে একটা টেক্সট থাকবে, মানে কোন টেক্সটটাকে আপনার একটা টেক্সট, এরপর হচ্ছে ওল্ড টেক্সট, এরপর হচ্ছে নিউ টেক্সট, এরপরে ইনস্ট্যান্স নাম্বার। তাহলে আমরা একটু দেখি, টেক্সট হচ্ছে মূল টেক্সট যেটি সেটি থাকবে, ওল্ড টেক্সট হচ্ছে যে শব্দ বা অক্ষর প্রতিস্থাপন করবেন, এরপরে নিউ টেক্সট হচ্ছে নতুন শব্দ বা অক্ষর নিয়ে আসা, আর ইনস্ট্যান্ট নাম্বার হচ্ছে যদি একই শব্দ অনেকবার থাকে সেটি কিভাবে, মানে তবে কোন পরিবর্তনটা আপনার চাচ্ছেন, এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা এখানে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি একই শব্দ দুইবার থাকে, এখন কোন পজিশন, মানে এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা সেটা আপনি উল্লেখ করে দিলে ওই পজিশনটা পরিবর্তন হবে, আর ওই পজিশনটা পরিবর্তন হবে না। এরকম আমাদের এই সাবস্টিটিউটের এই ফাংশনটা এইভাবে কাজ করে। তো চলুন এই দুটি ফাংশন কিভাবে কাজ করে এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো প্রথমে দেখুন এই যে রিপ্লেস, আমি এখানে কয়েকটা টেবিলের মাধ্যমে এখন দেখাবো। প্রথমে দেখাবো যে রিপ্লেস এমপ্লয়ির যে আইডি রয়েছে এটাকে আমরা রিপ্লেস করব কিভাবে, মানে রিপ্লেস ফাংশন ব্যবহার করে। তো এটির কাজটি হচ্ছে যে প্রথমে দেখুন আমার এখানে কিছু এমপ্লয়ির আইডি রয়েছে। তো এই আইডি থেকে আমি চাচ্ছি যে দেখুন একটু খেয়াল করুন, প্রত্যেকটা আইটিই নক এগুলো কিন্তু 3 ডিজিট, খেয়াল করুন। এরপরে 2015 2017 এটা 4 ডিজিট, এরপরে তার যে 00100 এটাও 3 ডিজিট, মানে প্রত্যেকটা সেম আকারে রয়েছে। এখন আমি চাচ্ছি যে 2015 অর্থাৎ বছর যেটা রয়েছে সেটা হবে 2025 সবগুলার। তাহলে আমি কি করতে হবে, প্রথমে আমি রিপ্লেস এই ফাংশনটা নিব, নিয়ে প্রথম হচ্ছে ওল্ড টেক্সট এটা সিলেক্ট করব। ওকে, স্টার্ট নাম্বার খেয়াল করুন, কমা দিবেন, স্টার্ট নাম্বার। একটু খেয়াল করুন তো এই যে আইটিই নক এগুলো 3 ডিজিট, এরপর একটা হাইপেন রয়েছে, হাইপেন কিন্তু রয়েছে, তাহলে কয়টা অক্ষর হলো, 4টা। তো আমার শুরু হবে কত থেকে, 5 নাম্বার, তাহলে 5 দিব। ওকে, স্টার্ট নাম্বার শুরু হবে 5 থেকে, এরপরে কমা, এরপরে নাম্বার ক্যারেক্টার কয়টা নিতে হবে আমার, দেখুন আমি বলছি 2015 2017 এগুলো কি করবো কি 2025, তাহলে 4টা, তাহলে 2000 অর্থাৎ 4 হবে, সরি 4। ওকে, এরপরে কমা দিবেন, কমা দেওয়ার পরে দেখুন নাম্বার অফ ক্যারেক্টার গেছে, স্টার্ট নাম্বারও চলে গেছে, ওল্ড টেক্সটও চলে গেছে, এবার নিউ টেক্সট। অর্থাৎ এই যে আমি যাকে পরিবর্তন করব 4 দিলাম, এর পরিবর্তে কোনটা বসবে, নিউ টেক্সট, তাহলে 2025 দিয়ে এবার শিফট কি চেপে ধরে 0 প্রেস করেন, এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে 2015 পরিবর্তে 2025 চলে আসছে। এখন যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক বা এইভাবে টেনে যদি এভাবে আমরা ছেড়ে দিই, তাহলে দেখুন প্রত্যেকটার মাঝখানে যে ইয়ারটা ছিল সেটা এখন সবগুলোর জন্য কি হয়ে গেল, 2025 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে রিপ্লেস ফাংশনটা কিভাবে আপনার এখানে কাজ করে। তো এইভাবে করে আপনি আইডিটাকেও পরিবর্তন করতে পারবেন, এইভাবে করে আপনি এই যে আইডির নামটাও পরিবর্তন করতে পারবেন। এখন আসেন আমরা যেটি দেখবো সেটা হচ্ছে সাবস্টিটিউট যে ফাংশনটি ব্যবহার করে এই সিরিয়াল নাম্বারটা কিভাবে পরিবর্তন করতে পারি সেটি এখন আমরা দেখব। ধরুন এখানে আপনার কি রয়েছে, এখানে আপনার যেটি রয়েছে ডট রয়েছে, আপনি চাচ্ছেন যে একটা হাইফেন দিবেন, তো এটি কিভাবে দিবেন, এটি হচ্ছে যে ইকুয়াল সাব এসইউবি সাব এস, এটা লিখলে এসইউবি এস লিখলে সাবস্টিটিউট চলে আসবে, ট্যাব কি প্রেস করুন। প্রথম হচ্ছে টেক্সট, ওকে টেক্সট নিলাম, এরপরে কমা দিলাম, এরপর হচ্ছে ওল্ড টেক্সট। আচ্ছা ওল্ড টেক্সট বলতে কি, এই টেক্সটের মধ্যে আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন, যেমন ডাবল কোটেশন দিয়ে ডট এটি চাচ্ছি পরিবর্তন করার জন্য এটি লিখবো, কমা নিউ টেক্সট কি দিবেন, হাইফেন দিব, ডাবল কোটেশন হাইফেন ডাবল কোটেশন। ওকে, এখন আসেন এটি দেওয়ার পরে এবার যদি আমি এই যে দেখুন কমার পরে একটা রয়েছে ইনস্ট্যান্স নাম্বার, এটা হচ্ছে যে আপনার অপশনাল, এটি পরে দেখাচ্ছি, শিফট কি চেপে ধরে 0 প্রেস করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন প্রত্যেকটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে 801 978 সবগুলো 3 ডিজিট, 456 সবগুলো একই 3 ডিজিট, এটা হচ্ছে কি লাস্ট একটা 4 ডিজিট। তো এই জন্য দেখুন আমাদের যেটি হচ্ছে, আমরা প্রথমে কি করলাম ডটের পরিবর্তে, অর্থাৎ প্রথমে এই মূল টেক্সটটা নিলাম
আর কাকে পরিবর্তন করব, কাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে ওল্ড টেক্সট মানে ডট, এর পরিবর্তে নিউ টেক্সট কোনটা হবে হাইফেন, সেটি দিয়ে এন্টার কি প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি রেজাল্ট চলে আসলো। এখন যদি এটাকে টান দিই তাহলে দেখুন এই যে চলে আসছে। ওকে, এখন আপনি চাইলে এটিও করতে পারেন যে আপনি চাচ্ছেন যে ডটটা হবে প্রথমটাতে আপনার হাইফেন হবে কিন্তু দ্বিতীয়টাতে আপনার হাইফেন হবে না, অথবা প্রথমটাতে আপনার ডট হবে কিন্তু দ্বিতীয়টাতে হবে না। তো এটি করার জন্য এই হাইফেনের পর একটা কমা দিয়ে ইনস্ট্যান্স নাম্বার আপনি ডটের কোনটাকে চাচ্ছেন, এটাকে নাকি এটাকে হাইফেন, তো এই জন্য আমি 2 নাম্বারটাকে যদি হাইফেন চাই তাহলে 2 লিখে এবার এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে দেখুন প্রথমটাতে ডট, পরবর্তীটা যেটা রয়েছে সেটাতে হচ্ছে কি হাইফেন। এবার যদি আমি এখানে ডাবল ক্লিক এভাবে টেনে নেই তাহলে দেখুন এখানে হচ্ছে ডট, এখানে হচ্ছে কি হাইফেন। আশা করি বুঝতে পেরেছেন যে সাবস্টিটিউট কিভাবে কাজটা আমাদের করে। ওকে, এরপর আসেন, এরপরে যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে যে সিরিয়াল নাম্বার, অর্থাৎ এখানে দেখুন কিছু ডিজিট রয়েছে সেম 4 ডিজিট, এখানে কিছু নাম রয়েছে রেড গ্রিন ব্ল্যাক, এখানে রয়েছে এক্সেল এমডি, দেখুন এগুলো সেম প্রায় 3 ডিজিট 2 ডিজিট বা 3 ক্যারেক্টার 2 ক্যারেক্টার রয়েছে। ওকে, এখন আসুন সাবস্টিটিউটের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে রেডের পর একটা হাইফেন হবে, আবার এই রেডের আগেও একটা হাইফেন হবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারি ইকুয়াল দিয়ে সাবস্টিটিউট লিখব, ট্যাব কি দিব, এরপর এটা দিব, এরপরে আমরা কমা দিব, কমা দিয়ে ওল্ড টেক্সটের মধ্যে কি চাচ্ছে এখানে একটা স্পেস, দেখেন প্রত্যেকটার পরে কি স্পেস রয়েছে, তো এই জন্য ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস, ডাবল কোটেশন কমা নিউ টেক্সট কি দিব হাইফেন দিব। ওকে, এরপর ডাবল কোটেশন হাইফেন ডাবল কোটেশন কমা, এরপর হচ্ছে কি আপনার এরপরে শিফট কি চেপে ধরে 0 প্রেস করে এন্টার কি প্রেস করুন। সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এই কমাটা হবে না, এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন আপনার যেটি হচ্ছে এই যে প্রত্যেকটা যেমন 2847 পরে হাইফেন হলো রেড হাইফেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সাবস্টিটিউট এবং রিপ্লেস ফাংশনটা কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। এরপর আসেন আমরা আরেকটি যে ফাংশনটা দেখব সেটি হচ্ছে যে আমাদের লেফট ফাংশন, অর্থাৎ লেফট ফাংশনের কাজটা কি, এটা যদি আমরা দেখতে চাই লেফট ফাংশনের কাজটা হচ্ছে একটি টেক্সটের বাম দিক থেকে অর্থাৎ লেফট সাইড থেকে নির্দিষ্ট সংখ্যক অক্ষর আপনি কিভাবে বের করবেন বা নির্দিষ্ট সংখ্যক অক্ষর আপনি কিভাবে নিয়ে আসবেন, এটি মূলত হচ্ছে লেফট ফাংশনের কাজ। আর লেফট ফাংশনের যে সিনট্যাক্সটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথমে টেক্সট মানে যে টেক্সটটাকে আপনি মানে অর্থাৎ পরিবর্তন করতে চাচ্ছেন বা নিয়ে আসতে চাচ্ছেন, মূল টেক্সট থেকে আপনি কিছু নির্দিষ্ট টেক্সট বা অক্ষর নিয়ে আসতে চাচ্ছেন সেটি এখানে লিখতে হবে, এরপরে নাম্বার অফ ক্যারেক্টার কয়টা ক্যারেক্টার চাচ্ছেন সেটি লিখতে হবে। আর ব্যবহারটা কোথায় করা হয়, কোনো কোড বা আইডি শুরুর অংশে বের করতে বা নামের প্রথম অক্ষর বা অংশ আলাদা করতে অথবা ফোন নাম্বার বা পোস্টাল কোডের শুরু অংশ আলাদা করতে বা সেপারেট করতে আমরা লেফট ফাংশনটা ব্যবহার করতে পারি। এরপরে দেখুন আরেকটি ফাংশন রয়েছে রাইট ফাংশন। রাইট ফাংশনের কাজটা হচ্ছে মূলত একটি টেক্সটের ডান দিকে অর্থাৎ ডান দিক থেকে আপনি কতটি ক্যারেক্টার চাচ্ছেন সেটি বের করার জন্য রাইট ফাংশনটা ব্যবহার করা হয়। আর রাইট ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে যে রাইট টেক্সট কমা নাম্বার ক্যারেক্টার, অর্থাৎ যে মূল টেক্সট এরপর কয়টা নাম্বার আপনি দেখাতে চাচ্ছেন, কয়টা ক্যারেক্টার অর্থাৎ দেখাতে চাচ্ছেন সেই নাম্বারটা লিখতে হবে। আর এটার ব্যবহারটাও সেম, ফোন নাম্বারের শেষের কয়েকটি সংখ্যা আপনি ব্যবহার করতে চাচ্ছেন তার বের করতে চাচ্ছেন, অথবা কোড বা আইডির শেষ অংশ কিভাবে আলাদা করতে চাচ্ছেন, অথবা শব্দ বা নামের শেষ অংশ কিভাবে আপনি বের করতে চাচ্ছেন সেটি রাইট ফাংশনের মাধ্যমে আপনি বের করতে পারবেন। এরপর আরেকটি ফাংশন রয়েছে মিড ফাংশন, অর্থাৎ মিড এর ফাংশনের কাজটা হচ্ছে একটি টেক্সটের যে কোনো অবস্থান বা পজিশন থেকে নির্দিষ্ট সংখ্যক আপনি অক্ষর বের করে নিয়ে আসতে পারবেন। আর এটা সিনট্যাক্সটা হচ্ছে ইকুয়াল মিড টেক্সট কমা স্টার্ট নাম্বার, মানে শুরু করবেন কত থেকে আর আপনার কয়টা ক্যারেক্টার হবে সেটি এই মিড ফাংশনের মাধ্যমে আপনি করতে পারবেন। যেমন টেক্সট থেকে নির্দিষ্ট কিছু অংশ কেটে নেওয়া অথবা কোনো নাম বা কোডের মাঝের অংশ আলাদা করে ফেলা, ডেটা ক্লিনিংয়ে প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনারা মিড ফাংশনটি ব্যবহার করতে পারবেন। তাহলে এই যে লেফট রাইট মিড ফাংশন এই তিনটা কিভাবে কাজ করে, এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে কিভাবে এই তিনটা ফাংশন কাজ করে। তো দেখুন এখানে আমার তিনটা টেবিল রয়েছে, এই তিনটা টেবিলকে আমি তিনটা টেবিলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে লেফট মিড এবং রাইট ফাংশন কাজ করে। প্রথমে দেখি আমরা এখানে কিছু স্টুডেন্টের ইনফরমেশন রয়েছে, এই স্টুডেন্টের ইনফরমেশনের মধ্যে দেখুন এখানে স্টুডেন্টের নাম রয়েছে, স্টুডেন্টের আইডি রয়েছে। এই যে এখানে যে স্টুডেন্ট আইডি রয়েছে তার আমরা ক্যাটাগরি দেখব। প্রথমে যেমন ধরুন এসটি এটি এসটি সিটি এগুলো হচ্ছে তার
অর্থাৎ ক্যাটাগরি, এরপর আমরা বছর কিভাবে বের করতে হয় এখান থেকে, এরপর তার সিরিয়াল নাম্বারটা কিভাবে বের করতে হয় সেটি আমরা দেখব। প্রথমে দেখি তার ক্যাটাগরি যেটা রয়েছে সেটা কিভাবে আমরা বের করতে পারি। তো এটার জন্য মূলত হচ্ছে লেফট ফাংশন ব্যবহার করব, ইকুয়াল লেফট। দেখুন লেফট দিয়ে ট্যাব কি প্রেস করলাম, এরপর হচ্ছে টেক্সট, ওকে, এরপরে কমা দিয়ে নাম্বার ক্যারেক্টার, অর্থাৎ কয়টা ক্যারেক্টার, দেখুন প্রত্যেকটা আইডির ক্ষেত্রে দুইটি করে কিন্তু তার ক্যাটাগরি রয়েছে, এসটি, এটি, এসটি, সিটি। তাহলে আমরা 2 দিব, 2 দিয়ে এবার শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন ওই স্টুডেন্টের আইডির যে ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লেফট ফাংশনটা কাজ করে। এরপর আসেন যে আমরা যদি একটু দেখি রাইট ফাংশনটা কিভাবে কাজ করে, মিডটা আমি একটু পরে দেখাচ্ছি। রাইট ফাংশন হচ্ছে ইকুয়াল রাইট, ট্যাব কি প্রেস করলাম, প্রথমে হচ্ছে কি টেক্সট, এই যে টেক্সট নিলাম, এরপরে কমা দিলাম, নাম্বার ক্যারেক্টার, অর্থাৎ আপনি রাইট থেকে কয়টা আপনি অক্ষর দেখাতে চাচ্ছেন। তাহলে আমাদের যেহেতু 101, 102 তিনটা, তাহলে 3 দিয়ে এরপর শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন তার সিরিয়াল নাম্বারটাও কিন্তু এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে রাইট ফাংশনটাও কাজ করে। এইবার আসুন মিড ফাংশন। মিড ফাংশনটা ধরুন এসটি চলে গেল, 101-এ চলে গেল, মাঝখানে কিন্তু 2025, এই বছরটাকে আপনি আলাদা করতে চাচ্ছেন। তো এই জন্য আমরা ইকুয়াল মিড দিব, মিড দিয়ে ট্যাব কি প্রেস করলাম, এরপরে এই টেক্সটটা নিলাম, ইকুয়াল অর্থাৎ কমা দিলাম, স্টার্ট নাম্বার কত থেকে শুরু হবে একটু খেয়াল করুন মনোযোগ সহকারে। এখানে দেখুন স্টার্ট নাম্বার শুরু হবে 1, 2, 3, মানে তৃতীয় ক্যারেক্টার থেকে, তাহলে 3 দিব, ওকে। 3 দিয়ে আমরা নাম্বার ক্যারেক্টার কয়টা দেখাতে চাচ্ছি, টোটাল 4টা, যেহেতু 2025 এখানে 4টা ডিজিট রয়েছে, 4, শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে 2025 বা যেই সালটা রয়েছে বছরটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব চমৎকারভাবে লেফট, মিড, রাইট ফাংশন ব্যবহার করে আপনি একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড থেকে বা নির্দিষ্ট একটা বাক্য থেকে আপনার নির্দিষ্ট ডাটাগুলোকে সহজে আলাদা বা সেপারেট করতে পারেন। এখন আসুন আমরা আরেকটা দেখি, সেটি হচ্ছে যে প্রোডাক্ট ফাংশন, অর্থাৎ প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে। প্রোডাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে এখানেও সেম রয়েছে যে প্রোডাক্ট কোড, অর্থাৎ এই প্রোডাক্ট কোডের মধ্যে ক্যাটাগরি রয়েছে, তার ইয়ার রয়েছে, তার সিরিয়াল নাম্বার রয়েছে। তো এগুলোকে আমরা লেফট, রাইট, মিড থেকে আমরা কিভাবে করতে হয় এই জিনিসটা এখন আমরা দেখব। প্রথমে আমরা লেফট দিয়ে দেখি, লেফট ট্যাব কি দিলাম, এরপরে আমরা এই সেলটা অর্থাৎ আমরা সিলেক্ট করলাম টেক্সট, এরপর নাম্বার অফ ক্যারেক্টার এখানে দিয়ে দিলাম 3। দেখুন এখানে দেখুন একটু খেয়াল করুন, আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন ইএলসি, হোম, ইএলসি এগুলো রয়েছে, সেজন্য কমা দিয়ে 3 দিয়ে এরপর আমরা শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমি একটু বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, ওকে। এরপরে আমরা মিড ফাংশনটা ব্যবহার করি, মিড ব্যবহার করে আমরা প্রথমে এই টেক্সটটা নিলাম, নিয়ে এখান থেকে আমাদের যেহেতু তিনটা হচ্ছে কি আমাদের ক্যাটাগরি ইএলসি, এই যে মুভ, হোম, তাহলে আমাদের এখানে 4 থেকে শুরু হবে। আর কটা দেখাবো, 4টা, যেহেতু মানে সাল 2000 অর্থাৎ 25, তাহলে 4টা ডিজিট, শিফট কি চেপে ধরে 0 প্রেস করলাম, এন্টার কি প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের ইয়ারটাও কিন্তু এখানে চলে আসলো। তেমনি করে রাইট ফাংশনটা আমরা ব্যবহার করি, রাইট ইকুয়াল রাইট ট্যাব দিয়ে এই টেক্সট নিলাম, তারপরে আমরা রাইট থেকে যেহেতু হবে আমরা কয়টা নিতে চাচ্ছি, এখানে দেখুন 0045 রয়েছে, 009 রয়েছে, তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, এখানে আমরা প্রথমে যেটা করব 4 দিব, এবার শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করলে, তাহলে দেখুন ওই নাম্বারটা কিন্তু আমাদের চলে আসবে, লাস্টে যেই 4টা ডিজিট ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে প্রোডাক্ট ইনফরমেশনটা কিভাবে বের করতে হবে। এইবার আসুন আমরা ডেট অফ বার্থ ইনফরমেশনটা কিভাবে বের করব, অর্থাৎ কোনো একটা স্টুডেন্টের তার সাল অর্থাৎ জন্ম তারিখ রয়েছে, এই জন্ম তারিখকে আপনি চাচ্ছেন যে দিন, অর্থাৎ আপনি চাচ্ছেন কি দিন, বছর, এরপর হচ্ছে কি আপনার ইয়ার। তো এটা যদি বের করতে চান, সরি দিন, মাস, এরপর হচ্ছে বছর, এটা যদি বের করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ধরুন আমরা এটাকে দিলাম, প্রথম হচ্ছে দিন দেখাবো, তারপরে তার মাসটা দেখাবো, এখানে মাস, তারপরে হচ্ছে যে আপনি যেটা দেখাবো এখানে হচ্ছে যে তার বছরটা দেখাবো, ওকে সরি এখানে তার মাসটা দেখাবো, আর আচ্ছা এখানে বছরটা দেখাবো, বছর, জি বছরটা এখানে দেখাবো, ওকে। তাহলে এটা আমরা কিভাবে করব, তো এই জিনিসটা করার জন্য একটু আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি আপনাকে, এই ফন্টটা একটু চেঞ্জ করে দেই, ওকে। তো এই বছরটা বের করার জন্য দিনটা যদি প্রথমে বের করতে চাই তাহলে ইকুয়াল লেফট ফাংশন, ট্যাব কি প্রেস করলাম, টেক্সট নিলাম, তারপর কয়টি ক্যারেক্টার, 2টি, তো 2 দিয়ে এই যে এন্টার দেন, তাহলে দেখুন এখানে চলে আসবে, এই যে তার দিন চলে আসছে। এরপরে মাস, তাইলে আমরা কি দিব, এখানে মাসটা দিব যে এখানে মিড, ওকে, ট্যাব কি দিলাম, টেক্সট নিলাম, তারপরে এখানে স্টার্ট নাম্বার শুরু হবে কত থেকে, দেখুন হাইফেনের পরে 4 থেকে, তাহলে 4 কয়টা দেখাবে, 2টা, এরপর শিফট কি চেপে ধরে 0 এন্টার কি প্রেস করুন, তাহলে কিন্তু এখানে চলে আসছে, ওকে। এরপরে দিলাম
এরপর হচ্ছে বছর, রাইট। এগুলো আমি একটু দ্রুত করতেছি কেননা এখানে দেখিয়ে দিয়েছি, ওই ওই অনুসারে করতে হবে আপনাদের। রাইট, মূল টেক্সট, এরপরে কমা, এরপরে লাস্টের থেকে 4টা হবে 4। এবার এন্টার কি প্রেস করুন, তাহলে কিন্তু দেখুন এই যে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লেফট, রাইট এবং মিড ফাংশন কাজ করে। ওকে, এরপর আমরা আরও কয়েকটি ফাংশনের কাজ দেখে ফেলি। এরপর হচ্ছে যে আমাদের আপার ফাংশন। ওকে, আপার ফাংশনের কাজটা কি? আপার ফাংশনের কাজ হচ্ছে কোনো টেক্সটকে পুরোপুরি বড় হাতের অক্ষরে নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়ার্ড আপনার স্মল লেটারে রয়েছে, সেটাকে আপনি যদি সম্পূর্ণ বড় অক্ষরে লিখতে চান, তখন আপনি আপার ফাংশনটা ব্যবহার করতে পারেন। আর আপার ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে ইকুয়াল আপার, এরপরে যে টেক্সটটাকে বা যে সেলের অর্থাৎ টেক্সটটাকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, সেটা এই ফাংশনের মাধ্যমে করতে পারবেন। আর এটি আমরা কোথায় ব্যবহার করতে পারি? যেমন নাম, ঠিকানার ক্ষেত্রে, বা ডেটা পুরোপুরি বড় হাতের অক্ষর দেখাতে, অথবা অফিসিয়াল ডকুমেন্ট বা রেজিস্ট্রেশন ফর্মের ক্ষেত্রে। এরপর হচ্ছে ডেটা ফরম্যাট একরকম হবে সবগুলোর ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আমরা আপার ফাংশনটা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে যে লোয়ার ফাংশন, অর্থাৎ লোয়ার ফাংশনটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? লোয়ার ফাংশনটা হচ্ছে কোনো টেক্সটকে পুরোপুরি ছোট হাতের অক্ষরে, অর্থাৎ সবগুলোকে বড় হাতে থাকলে সেটা সবগুলো ছোট হাতের অক্ষর হবে। আর এই লোয়ার ফাংশনের যেই সিনট্যাক্সটা হচ্ছে লোয়ার, এরপর হচ্ছে ইকুয়াল লোয়ার, এরপর হচ্ছে টেক্সট, অর্থাৎ যেই সেলের টেক্সটটাকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, এই ফাংশনের মাধ্যমে সেটি করতে পারবেন। আর এটির ব্যবহার কি? যেমন ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, ইউজার নেমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ লোয়ার ফাংশনটাই আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে ডেটা এন্ট্রি স্ট্যান্ডার্ড করার জন্য আমরা লোয়ার ফাংশনটা ব্যবহার করতে পারি। ওকে, তারপরে আরেকটি ফাংশন রয়েছে প্রপার ফাংশন। অর্থাৎ প্রপার ফাংশনের কাজ হচ্ছে কোনো টেক্সটকে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের করা। যেমন ধরুন আমি এখানে বললাম রহিম উদ্দিন, তাহলে রহিমের আর বড় হবে এবং উদ্দিনের ইউ বড় হবে। তো এটার জন্য হচ্ছে আমাদের প্রপার ফাংশন, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, যেটাকে বলে ক্যাপিটাল। ঠিক আছে, তো এই প্রপার ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে প্রপার, এরপর ইকুয়াল প্রপার, এরপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে টেক্সট, যেটাকে পরিবর্তন করতে চাচ্ছে সেটি। আর এটির ব্যবহার কোথায় করতে পারি? নামের ক্ষেত্রে, ঠিকানার ক্ষেত্রে, বা শিরোনামের ক্ষেত্রে, এরপর রিপোর্ট বা সার্টিফিকেট, ডকুমেন্ট টাইটেলের ক্ষেত্রে, ডেটা ক্লিনিং অর্থাৎ ক্লিনিংয়ের কাজে আমরা ব্যবহার করতে পারি। ডাটা ক্লিনিং কাজে যেমন নামের প্রথম অংশ বড় হাতের করা, এই জাতীয় ক্ষেত্রে আমরা এই আপার ফাংশন বলেন, লোয়ার ফাংশন বলেন, বা প্রপার ফাংশন বলেন, এই তিনটা ফাংশন দিয়ে আমরা আমাদের টেক্সটগুলোকে, আমাদের ওয়ার্ডগুলোকে, আমাদের অক্ষরগুলোকে সহজে বা অনায়াসে আমরা পরিবর্তন করতে পারি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে ফেলি যে এই তিনটা ফাংশন কিভাবে কাজ করে। তো এটি করার জন্য এই যে আমার এখানে একটি ডিমো একটা ডাটা রয়েছে, যেমন ফার্স্ট নেম, এরপরে রয়েছে তার লাস্ট নেম। ওকে, এই ফার্স্ট নেম লাস্ট নেমের উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে আমরা যেটি করব সেটি হচ্ছে আপার, লোয়ার এবং প্রপার, এই তিনটি ফাংশনের কাজ দেখব। প্রথমে দেখব আপার ফাংশন। ওকে, তো আপার ফাংশনটা লেখার জন্য ইকুয়াল দিব, এরপর ইউ ডাবল পি লিখবো। ডাবল পি লিখলে দেখবেন যে আপনার কিন্তু লিস্ট আকারে চলে আসবে যে আপার। এরপর ট্যাব কি প্রেস করুন কিবোর্ড থেকে। ট্যাব কি প্রেস করার পরে এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি যেই সেলটা চাচ্ছেন পরিবর্তন করার জন্য সেটার উপর একটা ক্লিক করুন। তাহলে দেখুন C6 আসলো, শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করুন, এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এগুলা কিন্তু এই যে দেখুন আব্দুল, এটি কি ছিল আপনার সব ছোট হাতের ছিল, সেটা কিন্তু সব এখন ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অক্ষরে হয়ে, বড় অক্ষরে হয়ে গেছে, বড় হাতের অক্ষরে। এবার যদি টেনে এভাবে ছেড়ে দেন তাহলে দেখুন সবগুলো বড় হাতের হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এটি গেল আমাদের ফার্স্ট নেমের ক্ষেত্রে। তেমনি করে আপনি যদি লাস্ট নেম করতে চান, তাহলে এই লাস্ট নেমের এটাকে বাদ দিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন লাস্ট নেমের ক্ষেত্রেও কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেছে। এখানে যা ছোট হাতের ছিল সবগুলো বড় হাতের হয়ে গিয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনি যদি চান যে কম্বাইন করে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাকে আমি রাখতে চাচ্ছি, মানে দুইটাই যেন এখানে চলে আসে এই আপার ফাংশনের মধ্যে। তো এটি করার জন্য ইকুয়াল আপার দিবেন, আপার দিয়ে প্রথমে ফার্স্ট নেমের এই অংশটুকু সিলেক্ট করবেন, এরপর একটা কমা দিবেন, কমা না সরি, এরপর একটা এখানে যেটি করতে পারেন শিফট কি চেপে ধরে এম্পারসেন্ট দিবেন, মানে 7, শিফট কি 7, তারপর হচ্ছে যে এই ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন, এরপরে এম্পারসেন্ট দিবেন, শিফট কি চেপে ধরে 7, এরপরে যে লাস্ট নেমের যে সেলটা রয়েছে সেটা সিলেক্ট করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে আব্দুল খান চলে আসছে, ডাবল ক্লিক করুন, তাহলে দেখুন এই যে রহিম উদ্দিন দুইবার চলে আসছে। আমরা এখান থেকে একটা কেটে দিই, তাহলে বুঝতে পারবেন এই যে রহিম উদ্দিন। ওকে, তো দেখুন সবগুলা কিন্তু এখন চলে আসছে। আমরা যদি এটাকে যদি এই যে রহিমটাকে ছোট করে দিই আর
তাহলে দেখুন এই যে এখানে কিন্তু পরিবর্তন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপার ফাংশনটা কিভাবে কাজ করে। এবার আসেন লোয়ার ফাংশনটা। তো লোয়ার ফাংশনটা সেম হবে, শুধু ফাংশনটা পরিবর্তন হবে। লোয়ার ট্যাব কি প্রেস করুন, এরপরে এখান থেকে এটা নেন, নিয়ে এরপরে অ্যাম্পারসেন্ট দিবেন, আর এরপরে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন অ্যাম্পারসেন্ট দেওয়ার পরে এরপরে আবার লাস্ট নেম নেবেন, এরপরে শিফট কি চেপে ধরে 0 প্রেস করুন। তাহলে দেখবেন এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে আব্দুল খান, এটা কিন্তু ছোট হাতেরই সবগুলো ছিল। আমি যদি এটাকে একটু পরিবর্তন করি তাহলে বুঝবেন, এই যে ABDUL আব্দুল লিখলাম, এরপরে এখানে কে, এটা লিখলাম KH, তাহলে দেখুন AN খান। তাহলে দেখুন এটা কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু খেয়াল করুন আব্দুল খান এটা কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে এখানে একটু লক্ষ্য করুন, আমি যদি সোমায়া এটা দিলাম, সোমায়া কিন্তু বড় হাতের, AKT আক্তার এ বড় হাতের। তাহলে আমি যদি এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসি তাহলে দেখুন এই যে সোমায়া আক্তার সম্পূর্ণ কি সবগুলা ওয়ার্ডের প্রথম যেই অক্ষরটা ছিল বড় সেটাও কিন্তু ছোট হাতের হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লোয়ার ফাংশনটা কাজ করে। এইবার আসেন প্রপার ফাংশন। প্রপার ফাংশনের কাজটা কি ছিল, যে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, যেমন ফার্স্ট নেমের প্রথম অক্ষরটা বড় হাতের, লাস্ট নেমের প্রথম অক্ষরটা বড় হাতের, সেটার জন্য প্রপার ফাংশন। তো ইকুয়াল দিয়ে প্রপার দিব, এই যে প্রপার দিয়ে ট্যাব কি প্রেস করবেন, তারপরে টেক্সট নেবেন, এরপরে অ্যাম্পারসেন্ট দিয়ে, এরপরে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন স্পেস এরপরে অ্যাম্পারসেন্ট, এরপরে এটা নেবেন, এই যে লাস্ট নেমের এই সেলটা নিয়ে শিফট কি চেপে ধরে 0 প্রেস করেন। যখন এন্টার কি প্রেস করবেন তাহলে দেখুন এই যে আব্দুল এর প্রথম অক্ষরটা বড় হাতের, সবগুলা ছোট হাতের, খানের কে বড় হাতের, সবগুলা ছোট হাতের। তেমনি করে আমাদের সবগুলোর জন্য একই সিস্টেম চলে আসছে, এই যে দেখুন। তা আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটি কিভাবে কাজ করে। এইবার আসুন, এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে আমরা চাচ্ছি একটা ইমেল, অর্থাৎ যেহেতু লোয়ার যে ফাংশনগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা একটা ইমেল তৈরি করতে চাচ্ছি। তো এটি কিভাবে করব, তো এটি করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, এখানে দেখুন আমরা একটা কাজ করতে পারি, যে কাজটা হচ্ছে এরকম, ধরুন আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা যে জিনিসটা করতে পারি, যেমন এখানে লোয়ার ফাংশন রয়েছে, এই যে আমরা লোয়ার ফাংশনটা এখান থেকে নিয়ে আমরা চাইলে এটাকেও কিন্তু লোয়ার করতে পারি। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এখানে এখানে এই যে এটা দিয়ে, যেমন এটা যদি আমি এখানে নিয়ে আসি, এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন এরকম একটা জিনিস কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই যে আব্দুল খান এটার পর একটা @gmail.com, এই জিনিসটা আমরা এখন করতে চাচ্ছি। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, তো এটি এখন আমরা দেখব। ওকে, এখন আমরা দেখব যে এই ইমেলের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে যে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিব, সবগুলো ছোট হাতের হবে, পাশাপাশি হচ্ছে যে আপনার @gmail.com এরকম একটা জিনিস হবে। তো আমরা একটা কাজ করি, যে ধরুন আপনি এখানে একটা ডোমেন লিখে রাখলেন gmail.com, এই কথাটা লিখে রাখলেন। এখন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে একটা মেল তৈরি করবেন। তো এটি করার জন্য আমি প্রথমে ইকুয়াল লোয়ার, মানে লোয়ার ফাংশনটা ব্যবহার করব। কেন, ইমেলের ক্ষেত্রে সবগুলো ছোট হাতের হয়, এই জন্য ট্যাব কি দিলাম, দিয়ে এটা সিলেক্ট করে এরপরে অ্যাম্পারসেন্ট দিয়ে ডাবল কোটেশন ডট দিলাম, ডাবল কোটেশন কেন দিচ্ছি দেখুন, আব্দুলের পরে একটা ডট হবে, এরপরে খান হবে, ঠিক আছে। এরপরে অ্যাম্পারসেন্ট দিয়ে আবার লাস্ট নেম দিয়ে এরপরে শিফট কি চেপে ধরলাম, ধরে যদি এখন যদি এন্টার কি প্রেস করেন তাহলে দেখুন এই যে আব্দুল ডট খান চলে আসছে। এখন কত হলো, থাকা লাগবে gmail.com। তো এটি করার জন্য আমরা এই যে এটার বাইরে এসে আবার একটা আমরা কি দেবো, অ্যাম্পারসেন্ট দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এই দিব, আবার ডাবল কোটেশন দিব, এরপরে আবার অ্যাম্পারসেন্ট দিব, তারপর হচ্ছে এই যে এখানে যে ডোমেনটা রয়েছে এই ডোমেনটা সিলেক্ট করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন আপনার এই জিনিসটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন এটা যেন পরিবর্তন না হয় এই জন্য এটাকে সিলেক্ট করে ফাংশনের F4 প্রেস করুন, তাহলে এটা লক হয়ে যাবে। এন্টার কি প্রেস করুন, এবার যদি ডাবল ক্লিক করুন তাহলে দেখুন সবগুলোর জন্য আপনার যেটি হয়ে গেছে @gmail.com হয়ে গেছে, অর্থাৎ একটা ইমেল তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই জিনিসটি কাজ করে। তো দেখুন আমি যদি এখানে এখন যদি yahoo.com দিই, yahoo.com, তাহলে দেখুন yahoo.com, আমি যদি এখানে যদি হটমেল দেই hotmail.com, তাহলে এখানে hotmail.com চলে আসবে। দেখুন খুব চমৎকার না, মানে পরিবর্তন হয়ে যাচ্ছে খুব দ্রুত। মানে ফাংশনগুলোর কাজ যদি প্রপার ওয়েতে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের কঠিন কাজগুলো সহজ করে নিতে পারবো, খুব দ্রুত আমরা কাজ করতে পারবো। এরপর আসেন, এরপর আমরা আরও কয়েকটা ফাংশন দেখার চেষ্টা করি, সেটা এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। এটি হচ্ছে যে তারপর হচ্ছে যে টুডে ফাংশন। ওকে,
টুডে ফাংশনটা কিভাবে কাজ করে এটি আমরা একটু দেখার চেষ্টা করি। টুডে ফাংশনের কাজ হচ্ছে যে ফাংশনের বর্তমান দিনের যে তারিখটা রয়েছে ডেট দেখাবে, মানে বর্তমান যে তারিখটি রয়েছে, যেমন আজকে যে আমি ভিডিওটা করতেছি এই ভিডিওটির আপনার তারিখ দেখাবে, অর্থাৎ সময়টা দেখাবে না, কিন্তু এটার সাথে সাথে সময় দেখাবে। দেখুন টুডে ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে টুডে, এরপরে হচ্ছে যে আপনার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজ, এটি ব্যবহার করলে আমাদের আজকের তারিখটা প্লাস হচ্ছে সময়টা দেখাবে। ব্যবহারটা কোথায় হয়, যেমন রিপোর্ট এবং ফাইলের আজকের তারিখ অটোমেটিক দেখাবে। একটা রিপোর্ট এক্সেল থেকে প্রিন্ট করলেন, এটা আজকের ডেটটা অটোমেটিকলি দেখানোর জন্য আমরা টুডে ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়া হচ্ছে বয়সের এজ বা মেয়াদ এক্সপায়ার যদি হিসাব করতে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, এই প্রোডাক্টের আপনার অর্থাৎ দেখা গেছে যে এটা আপনি 1 বছর আগে নিয়ে আসছেন, আজকে এটা লাস্ট ডেট, সেটারও কিন্তু এই টুডে ফাংশনের মাধ্যমে সেটি করতে পারবেন। দৈনিক রিপোর্ট বা অ্যাটেন্ডেন্স শিটে বা রেজাল্ট শিটে আমরা টুডে ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়াও আসেন নাও ফাংশনটা রয়েছে। নাও ফাংশনের কাজটা হচ্ছে বর্তমান দিনের তারিখ এবং সময় দুটি কিন্তু দেখাবে এটার মাধ্যমে। ওকে, তো মানে বর্তমান দিনের তারিখ এবং সময়টা দুইটির মাধ্যমে দেখাবে। নাও ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে প্রথমে নাও, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজ। ব্যবহারটা কোথায়, লগইন টাইম বা লগ আউট টাইমের ক্ষেত্রে আমরা নাও ফাংশনটা আমরা অর্থাৎ ব্যবহার করতে পারি, যেন এটা টাইমটি রেকর্ড করতে, এরপরে রিপোর্ট বা ডকুমেন্ট তারিখ বা সময় একসাথে দেখাতে, বা টাইমটা ট্র্যাকিং বা সেই অনুযায়ী ডেটা বিশ্লেষণ করতে আমরা নাও ফাংশনটা ব্যবহার করে থাকি। এই দুটি ফাংশন কিভাবে কাজ করে এটা আমরা একটু প্র্যাকটিক্যালি এখন দেখার চেষ্টা করি। তো প্রথমে দেখুন এখানে এই যে এক্সেলের মধ্যে আমি একটি টেবিল দিয়ে এখানে রাখার চেষ্টা করছি। প্রথমে দেখাবো টাইম, এরপর হচ্ছে টুডে। ওকে, মানে আমরা প্রথমে দেখবো যে নাও ফাংশনের মাধ্যমে কিভাবে আমার টাইম এবং ডেটটাকে আমরা অর্থাৎ টাইমটাকে আমরা ফিক্সড করতে পারি। দেখুন এই যে নাও, আমি যদি ইকুয়াল দিয়ে নাও দিই, ট্যাব কি প্রেস করলাম, এরপরে শিফট কি চেপে ধরে 0 প্রেস করলাম, এরপরে দেখুন এখানে কিন্তু চলে আসছে অলরেডি। এই যে দেখুন এখানে তার সময়টা, এখানে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু তার এই 17/8/2025 এটা কিন্তু এই যে তারিখ চলে আসছে, তারপর টাইমও কিন্তু চলে আসছে, অর্থাৎ 10:45। এখন এই যে 1 মিনিট, আমি যদি এটাকে আবার একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন যে সেটা এই যে পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন আসলে এই টাইম থেকে আমরা সেকেন্ড, মিনিট, আওয়ার কিভাবে বের করতে হয় সেটা একটু দেখি। যেমন আমি ইকুয়াল দিয়ে সেকেন্ড, SECOND সেকেন্ড ট্যাব কি প্রেস করুন, এরপর নাও যে ফাংশনটি রয়েছে সেটি যদি আবার লিখে শিফট কি চেপে ধরে দেখুন নাও ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, এরপর শিফট কি চেপে ধরে 0 প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে 36 সেকেন্ড রয়েছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এরপরে যদি মিনিট চাই, মিনিট MINUT মিনিট ট্যাব কি, তারপর আবার নাও ফাংশনটাকে ব্যবহার করে শিফট কি চেপে ধরে 0 প্রেস করুন, তাহলে দেখুন এই যে 45 রয়েছে মিনিট। আর আওয়ার্সটা দেখি আমরা, আওয়ার্সটা হচ্ছে যে আমাদের 24 আওয়ার্সের এখানে হিসাব হবে, যেহেতু আমার ওখানে এইভাবে সেটিং করে দেওয়া আছে। তো আওয়ার্স, এরপর ট্যাব কি প্রেস করলাম, এখান থেকে আমরা যেটি করব নাও ফাংশনটা ব্যবহার করলাম, শিফট কি করে আমরা এটা ক্লোজ করলাম, শিফট কি চেপে ধরে 0 প্রেস করে এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন এই যে 10টা, অর্থাৎ আমার এখানে যে টাইমটা দেখাচ্ছে সেটা এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে নাও ফাংশন থেকে আপনি কিভাবে সেকেন্ড, মিনিট, আওয়ার্স আলাদা করতে পারেন সেটি এখানে দেখানোর চেষ্টা করেছি। এরপর আসেন টুডে, অর্থাৎ টুডে ফাংশনটা ব্যবহার করলে কি হয় দেখি আমরা। টুডে, এরপর ট্যাব কি, এরপর শিফট কি চেপে ধরে 0 প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে টাইমটা কিন্তু এখানে তারিখটা কিন্তু দেখাচ্ছে, শুধুমাত্র তারিখটা। এই তারিখটাকে আপনি আলাদা করতে পারেন, অর্থাৎ অর্থাৎ দিন, মাস, বছরে। তাহলে কি করতে হবে, ইকুয়াল ডে এই ফাংশনটা ব্যবহার করে এরপর টুডে এটি লিখে এরপর এই ফাংশনটা দিয়ে এরপরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে আজকে 17 তারিখ, ডে আমরা এখানে মান্থ, মান্থ এটা দিলাম, দিয়ে এখানে আপনি যেটা করতে পারেন টুডে, এই যে দিয়ে দিলাম টুডে, এটি দিয়ে চাইলে আপনি দেখুন এই যে আমি যেখানে টুডে লিখে এই ফাংশনটা আবার ব্যবহার করছি, এই যে দেখুন এখানে চলে আসছে। আপনি চাইলে এটাও করতে পারেন, ইকুয়াল ইয়ার দিলাম, ধরেন ইয়ার দিয়ে ট্যাব কি, এই যে এটাও কিন্তু আপনি নিতে পারেন চাইলে, এটা নিয়ে একই কথা। দেখুন এই যে 2025 চলে আসছে। আর যদি চান যে না আপনি সরাসরি এই ইয়ার ফাংশনের মধ্যে আবার টুডে ফাংশনটা ব্যবহার করবেন, সেটিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন এই যে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার নাও ফাংশন থেকে সেকেন্ড, মিনিট, আওয়ার ব্যবহার অর্থাৎ বের করতে পারেন, এবং টুডে ফাংশন থেকে কিভাবে আপনি ডে, মান্থ, ইয়ার অর্থাৎ বের করবেন সেটিও এখানে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা আরেকটি ফাংশনের কাজ দেখি, সেটি হচ্ছে যে ডেটেড অর্থাৎ ডেটেড ইফ। এই ফাংশনটি মূলত এক্সেলে সরাসরি আসে না, এটি একটু টাইপ করে দিতে হয়। দেখুন ডেটেড ইফ এর ফাংশনের কাজ হচ্ছে ফাংশন দুটি তারিখের মধ্যে,
মানে দুটি আপনার থাকবে, তারিখ থাকবে, বছর মাস দিন এর পার্থক্য ডিফারেন্স বের করতে পারবেন। যেমন আপনার জন্ম তারিখ কবে, মানে জন্ম তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত আপনার বছর, আপনার কয় বছর কয় মাস কয় দিন এটি যদি বের করতে চান সেটিও কিন্তু করতে পারবেন। আবার দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট কিনলেন এত তারিখে, আজকে এটা আর কয় দিন বাকি রয়েছে সেটিও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ দুইটা তারিখের একটা ডিফারেন্স এখানে বোঝানো হয়েছে। তো দেখুন এই যে ডেটেড ইফ ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, ইউনিট। তো এইটা হচ্ছে সিনট্যাক্স। যেমন স্টার্ট ডেটের কাজ কি শুরুর তারিখ শেষ তারিখ, কোন ফরম্যাটে পার্থক্য বের করতে চান, নাকি বছর নাকি মাস নাকি দিন, এটা খুবই তিনটা জিনিসই ইম্পর্টেন্ট। মানে শুরুর তারিখ, ইন্ট, এরপরে ইউনিট, মানে আপনি কি এখানে ওয়াই দিয়ে মানে বছর নাকি মাস নাকি দিন দেখাতে চান সেটি এখানে উল্লেখ করতে হবে। তো এটি গেল আমাদের অর্থাৎ ডেটেড ইফ ফাংশনের কাজ। এখন দেখুন এই ডেটেড ইফ ফাংশনের মধ্যে কিছু আপনার ইউনিট রয়েছে। যেমন ওয়াই, বড় হাতের যখন ওয়াই দিবেন 2 তারিখের মধ্যে পূর্ণ বছর, অর্থাৎ 2 তারিখের মধ্যে যদি আপনি পূর্ণ বছর বোঝাতে চাই তখন হচ্ছে যে আপনার ওয়াই, এই অর্থাৎ ক্যাপিটাল ওয়াই দিতে হবে, মানে এখানে 5 বছর। আর যদি বড় হাতের এম দেন তখন হচ্ছে কি 2 তারিখের মধ্যে পূর্ণ মাস, যেমন 27 মাস হতে পারে, তখন এটা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে দেখুন এখন 27 মাস যে দিছে এটা দেখা গেছে আপনার 28 মাস হতে পারে, 29 মাস হতে পারে, বা দেখা গেছে আপনার 300 মাসও হতে পারে, এরকম উল্লেখ থাকতে পারে। ডি এর ক্ষেত্রে 2 তারিখের মধ্যে দিন 820 দিন এরকম হতে পারে। কিন্তু আপনি যদি ওয়াই এম দেন, অর্থাৎ ওয়াই এম দিলে যেটা হবে পূর্ণ বছর বাদ দিয়ে, মানে পূর্ণ বছর বাদ দিয়ে কেবল মাসটা দেখাবে। মানে আপনার বছর দেখাবে না, শুধুমাত্র মাসটা দেখাবে। যেমন 3 মাস। এরপরেও আপনার পূর্ণ বছর বাদ দিয়ে যদি আপনি কেবল দিনটা দেখাতে চান তখন হচ্ছে কি ওয়াইডি, অর্থাৎ 45 দিন দেখাবে। আর যদি আপনি অর্থাৎ পূর্ণ মাস বাদ দিয়ে যদি দিন দেখাতে চান তখন হচ্ছে কি, মানে একটা হচ্ছে যে আপনি বছর বাদ দিয়ে মাস দেখাবেন, আবার বছর বাদ দিয়ে আপনি দিন দেখাবেন, আবার দেখা গেছে বছর বাদ দিয়ে আপনি অর্থাৎ হ্যাঁ এটুকু, মানে আপনি মাস বাদ দিয়ে আবার দিন দেখাতে চাচ্ছেন। এখানে একটু হয়ে গেছে। ওকে, পূর্ণ বছর বাদ দিয়ে কেবল মাস হবে। ওকে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে ওয়াইডি হচ্ছে যে পূর্ণ বছর বাদ দিয়ে কেবল দিন দেখাবে, আর এমডি হচ্ছে পূর্ণ মাস বাদ দিয়ে কেবল শুধুমাত্র দিন দেখাবে। এখন দেখুন ব্যবহারটা কোথায় কোথায় করতে পারি। শিক্ষার্থীর ক্ষেত্রে, যেমন শিক্ষার্থীর বয়স যাচাই করার ক্ষেত্রে, ভর্তি পরীক্ষা, ভর্তি বা পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে। অফিসের ক্ষেত্রে যেমন একজন কর্মীর চাকরির মেয়াদ কত, মানে ডিউরেশন কত, অর্থাৎ আপনার কত বছর হয়েছে সেটি ব্যবহার করা যায়। ব্যবসার ক্ষেত্রে যেমন ওয়ারেন্টির পিরিয়ড বা প্রোডাক্টের মেয়াদ, আমরা অর্থাৎ এসবের ক্ষেত্রে আমরা কি এই ডেটেড ইফ ফাংশনটা ব্যবহার করতে পারি। এছাড়াও ডেটেড অ্যানালাইসিস, সময়ের ভিত্তিতে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা ডেটেড ইফ ফাংশনটি ব্যবহার করতে পারি। ওকে, তো এই যে এই ফাংশনটা, এই ডেটেড ইফ ফাংশনটা আপনার কিভাবে কাজ করে এটি আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি। তো এখানে ধরুন এই যে এখানে ডেটেড ইফ ফাংশনের একটি টেবিল আমি এখানে রেখেছি, 2টা টেবিল। এই 2টা টেবিলের মাধ্যমে দেখাবো যে ডেটেড ইফ ফাংশনটা কিভাবে কাজ করে। তো একটু লক্ষ্য করুন, এখানে যদি আমরা একটু চিন্তা করি, এই যে এখানে আমি যদি এটাকে একটু রিমুভ করে দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে যদি আমরা লিখি ইকুয়াল ডেটেড ইফ, এখানে কিন্তু আসে না। দেখুন এখানে কিন্তু আসে না, এটাকে আপনার লিখে দিতে হবে ক্যাপস লক অন করে DATED, ডেটেড ইফ। ইফ দিয়ে ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো এই জন্য আপনাকে যেটি করতে হবে, এই ডেটেড ইফের পরে শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করুন। ওকে, তো এরপরও বলা হচ্ছে কি ডেটেড ইফের কাজ হচ্ছে যে 2টি তারিখের মধ্যে হবে। তাহলে প্রথম তারিখ স্টার্ট, কমা, তারপরে ইন্ট ডেট। ওকে, এরপর কমা, এরপর আপনি কি দেখাতে চাচ্ছেন, বছর। তাহলে শিফট কি চেপে ধরে ডাবল কোটেশন ওয়াই, বড় হাতের ওয়াই হবে, শিফট কি চেপে ধরে ডাবল কোটেশন দিয়ে শিফট কি চেপে ধরে 0, এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন 31 বছর। ডাবল ক্লিক করুন তাহলে বছরগুলো কিন্তু চলে আসবে। ওকে, এখন আপনি কি দেখাতে যাচ্ছেন, মাস দেখাতে চাচ্ছেন। ওকে, তো মাসটা যদি আপনি দেখাতে চান তাহলে কিভাবে দেখাবেন। ধরুন আপনি এখানে লিখলেন আবারও ডেটেড ইফ লিখবেন, ডেটেড ইফ দিয়ে তারপরে সেম এটাকে এভাবে দিবেন, আবার কমা, এরপর এটা দিয়ে এরপরে আপনাকে যেটা করতে হবে ডাবল কোটেশনে এখন আপনি এম দেখাবেন। এম দেখালাম, শিফট কি চেপে ধরে 0। তো দেখুন এখানে পুরো মাসটা চলে আসছে। তো এই মাসটা যদি এভাবে না দেখাতে চান তাহলে এখানে লিখতে পারেন ওয়াই এম। দেখুন ওয়াই এম, তাহলে দেখুন এই যে 5 মাস চলে আসছে। ঠিক আছে, ওকে, ডাবল ক্লিক করেন তাহলে এটা চলে আসবে। এরপরে যদি দিন দেখাতে চান, দিন হলে তাহলে সেম এই জিনিসটাই হবে আমাদের, ডেটেড ইফ
কোটেশন অর্থাৎ আমাদের সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর আমরা এখান থেকে যেটি করব সেটা হচ্ছে এটা নিব জন্ম তারিখ মানে আজকের আর আজকের তারিখ নিলাম, নিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা বলবো এমডি। এমডি বলতে কি মানে অর্থাৎ মাস না দেখে দিন দেখাবে, ঠিক আছে। এরপরে আমরা ডাবল কোটেশন দিয়ে শিফট কি চেপে ধরে জিরো কি প্রেস করি, এই যে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে এন্টার কি প্রেস করি, তাহলে দেখেন 0 দিন রয়েছে, এখানে ডাবল ক্লিক করে এই যে দেখুন চলে আসছে দিন। তাহলে এটি গেল আলাদা আলাদাভাবে আপনি কি করলেন, বছর মাস দিন বের করে নিলেন যে এই যে রহিম যে 17 তারিখ তার জন্ম এত তারিখ আজকের তারিখ, তাইলে তার 31 বছর 5 মাস 0 দিন রয়েছে, ঠিক আছে। ওকে, আমি যদি এটাকে একটু 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 কমিয়ে দিই তেমন 15, তাহলে দেখুন এই যে পরিবর্তন হয়ে গেছে 31 বছর 5 মাস 2 দিন, ঠিক আছে। এবার আসুন মোট বছরটা আপনি কিভাবে বের করবেন। মোট বছরটাও বের করতে এই যে 31 ইয়ার 5 মাস 2 ডেজ। তো এটা যদি আপনি চান তাহলে কিভাবে বের করবেন, এটা করার জন্য ইকুয়াল দিবেন, প্রথমে ডেটেড, এই যে ডেটেড ইফ দিয়ে আপনি সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে প্রথমে এটা নেবেন জন্ম তারিখ, তারপরে কমা দিয়ে আজকের তারিখটা নেবেন, তারপরে আবার কমা দিয়ে ডাবল কোটেশনে ওয়াই লিখবেন। ওকে, ওয়াই লিখে আবার এটাকে শেষ করবেন। শেষ করার পরে এরপরে আপনাকে যেটা করতে হবে অ্যাম্পারসেন্ট দিয়ে এখানে লিখতে হবে ইয়ার্স, এই ডাবল কোটেশনের মধ্যে ইয়ার্স ইয়ার্স লিখে দেন, এরপরে ডাবল কোটেশন দিয়ে এবার যদি এন্টার কি প্রেস করুন তাহলে দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে 31 ইয়ার। এখন দুইটা কিন্তু একত্র হয়ে গিয়েছে। তো এই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে এখানে একটা স্পেস দিয়ে দিতে পারেন। এই যে এখানে দেখুন এখানে একটা স্পেস দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এই যে 31 বছর এটা। এরপরের জিনিসটাকে আপনি ইয়ার্সের পরে আবার কি করতে পারেন, একটা অ্যাম্পারসেন্ট দিবেন, অ্যাম্পারসেন্ট দিয়ে সেম এই জিনিসটাকে আপনি এখান থেকে কপি করে নিয়ে এখন এটাকে দিবেন কি ওয়াই এম, যেহেতু মাস দেখাবেন ওয়াই এম। এরপরে এখানে এসে সেম এই যে এই জিনিসটাকে আবার কপি করে এখানে কি করবেন, এখানে লিখবেন মান্থস, অর্থাৎ স্পেস দিয়ে লিখবেন মান্থস এটা লিখে দিবেন, লিখে দিয়ে এরপরে আবার এখানে এসে এই সেম এই ডেটেড ইফ এতটুকু অংশ আবার কপি করে নিলেই হয়ে যাবে। এরপরে এখানে যেটা দিবেন সেটা হচ্ছে যে এমডি, মানে এখন দিন দেখাবেন। এরপরে এখানে এসে অ্যাম্পারসেন্ট দিয়ে ডাবল কোটেশন স্পেস দিয়ে এখানে লিখবেন ডেস। ওকে, ডেস লিখে ডাবল কোটেশন এন্টার, ডাবল কোটেশন এখানে এন্টার হবে। তাহলে দেখুন এই যে এখন দেখুন, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস দেখুন 31 আর 5টা কিন্তু মিশে গেছে। তাহলে 5টা যেহেতু মিশে গিয়েছে আমরা একটা কাজ করতে পারি, 5 মান্থস ডেটেড ইফ, এই যে এখানে একটা আমরা স্পেস দিতে পারি, তেমনি করে আমরা আগে পরে একটা স্পেস দিয়ে দিতে পারি, যেমন মান্থসের পরে এন্টার কি প্রেস করুন তাহলে দেখুন এটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন আমরা যদি এটাকে একটু ছোট করে দিই ইয়ার্সের ইয়াগুলাকে ওয়াই আর এস ইয়ার্স আর মান্থস, তাহলে একটু স্পষ্ট বোঝা যাবে, সুন্দর করে দেখা যাবে ডেস, এই যে ডেস। ওকে, এবার এন্টার কি প্রেস করুন তাহলে দেখুন এই যে 31 বছর 5 মান্থ মানে ওই 31 ইয়ার্স 5 মান্থস 2 ডেজ। এবার ডাবল ক্লিক করুন তাহলে দেখুন সবগুলোর ক্ষেত্রে চলে আসবে। এখন যদি এখানে আপনি পরিবর্তন করুন, দেখুন আমি যদি এখানে 10 লিখি তাহলে দেখুন এই যে 7 মাস, আর এখানে যদি আমি এটাকে যদি আরও পরিবর্তন করে দিই, এখানে দিলাম ধরেন 80, তাহলে দেখুন এই যে 45 বছর এটা, ঠিক আছে। আর যদি মাসটাকে আমি একটু পরিবর্তন করে দিই, মাসটাকে ধরেন আপনি এখানে দিলেন 303, তাহলে দেখুন এই যে দেখুন পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডেটেড ইফ দিয়ে বছর মাস দিন বের করতে হয়, সেটি এখানে দেখানোর চেষ্টা করেছি। এরপর আসেন পরবর্তী যে ভিডিওটা রয়েছে, এই যে এখানে টেবিলটা রয়েছে অর্ডার ডেট পার্সেস ডেট, অর্থাৎ আপনি অর্ডার ডেট করেছেন আর পার্সেস অর্থাৎ আপনার এটা ক্রয় হয়েছে কবে, এটা যদি পার্থক্যটা যদি দেখাতে চান তখন হচ্ছে ডেটেড ইফ এই ফাংশনটা দিয়ে শিফট কি চেপে ধরে 9 দিবেন, এটা প্রথমে দিবেন, এরপরে এটা দিবেন। ওকে, এখন এটাকে আমরা দিন দেখাবো তাই তো, তো এই জন্য ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে এমডি ডাবল কোটেশন এন্টার কি প্রেস করুন তাহলে দেখুন 4 দিন, এই 16 থেকে 20 4 দিন ডিফারেন্স রয়েছে, এটা হলো 1 দিন, এটা হচ্ছে কি 29 দিন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি অর্থাৎ ডেটেড ইফ ফাংশন ব্যবহার করে একটা জন্ম তারিখের হিসাবটা আপনার কত বছর হয়েছে সেটা কিন্তু আপনি চাইলে বের করতে পারবেন। এরকম করে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের যারা জয়েনিং করেছে জয়েনিং ডেট থেকে আজকে পর্যন্ত তাদের কয় বছর হয়েছে সেটাও কিন্তু আপনি বের করতে পারবেন, কয় বছর কয় মাস হয়েছে সেটা কিন্তু এই ডেটেড ইফ ফাংশন ব্যবহার করে সেটি করতে পারবেন। এরপর আমরা যে ফাংশনটা দেখব সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি ফাংশন, সেটাকে বলা ভি লুকআপ ফাংশন।
এই বি লুকআপ ফাংশন দিয়ে কিন্তু অসংখ্য ডাটাকে কিন্তু আপনার চেঞ্জ বা পরিবর্তন করা যায়। হাজার হাজার ডাটাকে কিন্তু বি লুকআপ ফাংশনের মাধ্যমে অনায়াসে সহজে কিন্তু কাজটা সেরে ফেলা যায়। বি লুকআপের কাজ হচ্ছে কোনো একটি টেবিল বা ডাটার প্রথম কলাম থেকে একটি মান খুঁজে বের করে, মানে আপনার বি লুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। এক কথা হচ্ছে বি লুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ সেটা একটা টেবিল থাকবে বা এই ডাটার প্রথম কলাম থেকে একটি মান খুঁজে বের করে সেই সারি থেকে নির্দিষ্ট কলামের ডাটা ফেরত পাঠায়। অর্থাৎ একটা কলাম আপনার ওই একটা টেবিল থাকবে, ওই টেবিলের যে প্রথম কলামটা থেকে শুরু করে আপনার একটা সারি থাকবে, ওই সারির মধ্যে আপনার নির্দিষ্ট যে কলামটা চাচ্ছেন সেই কলাম অনুসারে আপনাকে অর্থাৎ তথ্য দিবে। তাহলে দেখুন বি লুকআপের ফাংশনটা কি, প্রথম হচ্ছে বি লুকআপ, লুকআপ ভ্যালু, টেবিল এরে, কলাম ইন্ডেক্স, অর্থাৎ আপনি কোন কলামের ডাটাটা দেখাতে চাচ্ছেন সেটি। এরপর হচ্ছে কি রেঞ্জ লুকআপ, সেটা কি ফলস নাকি ট্রু সেটা দেখাতে হবে। ওকে, আর ব্যবহারটা কোথায় করতে পারি সেটা হচ্ছে স্টুডেন্টের রেজাল্ট শিট থেকে নাম দিয়ে রুল বা গ্রেড বের করা, মানে এটা এর তথ্য আপনি সার্চ করে নিয়ে আসবেন, পণ্যের কোড দিয়ে দাম বের করা, অনেক তথ্য রয়েছে, অনেকগুলো অসংখ্য উদাহরণ রয়েছে, এগুলো ব্যবহার করা যাবে। মানে VLOOKUP ফাংশন ব্যবহার করে এই কাজগুলো করা যায়। কোনো লিস্ট থেকে আইডি খুঁজে বের করা, যেমন স্টুডেন্টের ধরেন আপনি রেজাল্ট শিট তৈরি করেছেন, এই রেজাল্টের শিটের আপনার রোল 1 দিলে টোটালি তার মার্কশিট একটা তৈরি হয়ে যায়, অর্থাৎ মার্কশিট আপনি দেখতে পারবেন। আবার দেখা গেছে যে আপনার একটা এমপ্লয়ীদের সারা বছরের আপনি একটা মান্থলি প্রত্যেকটা আলাদা আলাদা করে মান্থলি তার একটা অর্থাৎ স্যালারি দিয়েছেন, এখন তার আইডি দিয়ে সার্চ করলে সে মানে টোটাল তার সারা বছরের সারা মাসের তথ্যগুলো কিন্তু চলে আসলো, বা তার ইনফরমেশনগুলো চলে আসলো, বা তার বায়োডাটাটা চলে আসলো। এই VLOOKUP ফাংশনের মাধ্যমে কিন্তু সেটা করতে পারবেন। এরপর আসুন যে এস লুকআপ মানে হচ্ছে হরিজন্টাল লুকআপ। আচ্ছা, এস লুকআপটা মানে হচ্ছে যে কোনো একটা টেবিল থাকবে, ডাটার প্রথম সারি থেকে মান খুঁজে বের করে সেই কলাম থেকে নির্দিষ্ট সারি ডাটা ফেরত করে। আচ্ছা, ওটা ছিল আগেটা ছিল সারি থেকে কলামে, আর এটা হচ্ছে কি কলাম থেকে সারিতে, অর্থাৎ সারি নিচে নিচে যাবে, আর ওটা হচ্ছে পাশাপাশি যাবে। VLOOKUP হচ্ছে পাশাপাশি আপনার খুঁজে বের করবে, আর এস লুকআপ হচ্ছে নিচে নিচে খুঁজে বের করবে। যেমন এস লুকআপ ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে কি লুকআপ ভ্যালু, টেবিল এর রো ইন্ডেক্স, কোন রো এর ইন্ডেক্সটা আমরা দেখাতে চাচ্ছি এটি আমাদের ব্যবহার করতে হবে। আর রেঞ্জ লুকআপ হচ্ছে ট্রু এবং ফলস, বা যেটা আমরা অ্যাপ্রক্সিমেট বা ফলস যেটা হচ্ছে সেটা এখানে দেখাতে হবে। আর ব্যবহারটা করতে ছাত্রদের রোল দিয়ে নাম গ্রেড খুঁজে বের করা, সাবজেক্ট অনুযায়ী মার্ক ব্যবহার করা, প্রোডাক্ট কোড দিয়ে ক্যাটাগরি বের করা, সেলস ডাটা থেকে মাস ভিত্তিক ইনফরমেশন ব্যবহার করা, বড় ডাটা সেট থেকে দ্রুত ইনফরমেশন খুঁজে আনা, এই জাতীয় কাজগুলো আমরা এস লুকআপ ফাংশনের মাধ্যমে করতে পারি। তো চলুন আমরা এই দুটি ফাংশন VLOOKUP এবং এস লুকআপ দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারি সেটা একটু দেখে নিই। তো প্রথমে দেখুন আমার এখানে একটি দুইটি টেবিল রয়েছে, এই দুইটা টেবিলের আমি তথ্য বের করে আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে যে এখানে স্টুডেন্টের কিছু ইনফরমেশন রয়েছে, যেমন স্টুডেন্টের আইডি রয়েছে, তারপরে তার নাম রয়েছে, তারপরে তার কিছু সাবজেক্ট রয়েছে যেমন ম্যাথ, ইংলিশ, সায়েন্স, এই প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদা মার্ক রয়েছে। তো এই জিনিসগুলো থেকে আমরা চাচ্ছি যে স্পেসিফিক একটা স্টুডেন্টের তথ্য নিয়ে আসার জন্য VLOOKUP ফাংশন ব্যবহার করে। তাহলে দেখুন এখানে আমি একটা রুল দিয়েছি, আমি যদি এখানে ইকুয়াল দিয়ে VLOOKUP দিই, VLOOKUP এই যে দেখুন এখানে চলে আসছে, এরপর ট্যাব কি দিই, ট্যাব কি দেওয়ার পরে এখানে একটু লক্ষ্য করুন, প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমি কোন ভ্যালু দিয়ে আমি সার্চ করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে স্টুডেন্টের আইডি দিয়ে, এই জন্য এটা সিলেক্ট করলাম ইকুয়াল। এরপর হচ্ছে টেবিল অ্যারে, খেয়াল করুন টেবিল অ্যারে হচ্ছে যে আপনার এই যে আমি যে সার্চ করব প্রথম কলাম থেকে শুরু করে একদম এই পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে টেবিল অ্যারে, মানে আপনার টেবিলের শুরু থেকে শুরুর কলাম থেকে শুরু করে একদম শেষ কলাম পর্যন্ত আপনাকে এই রেঞ্জটা দেখিয়ে দিতে হবে। এরপরে কমা, কমা দিয়ে কলাম ইন্ডেক্স, মানে আমি যে স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ দিব তার আমি কি দেখাতে চাচ্ছি, অর্থাৎ কলাম ইন্ডেক্স। খেয়াল করুন এখানে একটা জিনিস রয়েছে, কলাম ইন্ডেক্স কত। ধরুন আমি চাচ্ছি যে এই এখানে ধরুন আমি বিফোর দিলাম না, এটা একটু পরে দেখাচ্ছি। বিফোর না দিয়ে আমি দিলাম যে স্টুডেন্টের 101, এই 101 ডাটা মানে এটা দেখাবো, বা স্টুডেন্টের 101 না দিয়ে আমি 103 দিলাম ধরেন। আর রেঞ্জ হচ্ছে কি এই পুরো টেবিলটা, ঠিক আছে। এরপরে কমা দিলাম কলাম ইন্ডেক্স, আমি 103-এর এই মানে আমি কি নাম দেখাতে চাচ্ছি, নাকি তার ম্যাথের নাম্বারটা দেখাতে চাচ্ছি, নাকি ইংলিশের নাকি সায়েন্সের মার্কটা দেখাতে চাচ্ছি। এখন দেখুন VLOOKUP-এর ক্ষেত্রে ইন্ডেক্স হিসাব করা হয়, যেহেতু আমি এখান থেকে আমার রেঞ্জটা শুরু হয়েছে, এটাকে বলে ইন্ডেক্স 1, এটাকে বলে ইন্ডেক্স 2, এটাকে বলে ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4, ইন্ডেক্স 5।
অর্থাৎ আমি এখন কোন ইন্ডেক্সটা দেখা যাচ্ছে, কোন কলামের ইন্ডেক্সটা। ধরুন আমি চাচ্ছি যে সায়েন্সের এই অর্থাৎ এই কলামটা দেখাবো, তাহলে তার ইন্ডেক্স কত, 1 2 3 4 5, তাহলে এখানে 5 লিখবো, এরপর কমা দিব, দিয়ে এখন দেখুন ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ নাকি ফলস এক্সাক্ট ম্যাচ, আমরা দেবো এক্সাক্ট ম্যাচ, এই জন্য এখানে কি দিব, ফলস, দিয়ে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এখানে কি এটা আসছে, একটু খেয়াল করুন, এই যে ফলসের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এখানে ফলসটা একটু লিখে দিই, ফলস। ওকে, এটাকে ডাবল ক্লিক করি বা শূন্য দিলে, এবার এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে 85, খেয়াল করুন 103-এর আমার সায়েন্সের সে কত পেলো, আমাদের 85, অর্থাৎ এই যে এখানে 85 রয়েছে, যেহেতু আমরা এটা চেয়েছি। আবার যদি ধরুন আপনি 101 দেন, তাহলে দেখুন পরিবর্তন হয়ে যাচ্ছে কত, 92, এই যে 92, অর্থাৎ 5তম যে ইন্ডেক্সটা রয়েছে তার যে 101-এর সায়েন্সের মার্কটা হচ্ছে কত, সে সায়েন্সে পাইছে কত, বিজ্ঞানে 92। তো এটা তো ধরুন আপনি ম্যানুয়ালি করলেন একজনের, আপনি চাচ্ছেন যে আপনি এই সেলেতে আপনি তার স্টুডেন্টের আইডিটা লিখে দিবেন, কিন্তু এখানে এই যে নেম মেথ, এখানে তার টোটাল ইনফরমেশনটা চলে আসবে। তো এটি কিভাবে করবেন, তো এটি করার জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে নেমের ঘরে আসেন, আসে ইকুয়াল দেন, বি লুকআপ ব্যবহার করেন, ট্যাব কি দেন, তারপরে এখানে প্রথমে কি দিয়ে আপনি শুরু করবেন, আইডি দিয়ে, তার এই যে রোলের এই আইডিটা, অর্থাৎ এখানে যে আইডিটা দিব সেটা এখানে চলে আসবে। ওকে, এরপর কমা দিবেন, দিয়ে আমার টেবিল অ্যারে, অর্থাৎ এই পুরাটাকে টেবিল অ্যারে, এরপর কমা, এরপর কলাম ইন্ডেক্স, আমরা কি দেখাতে চাচ্ছি, রুল ওয়াইজ, অর্থাৎ স্টুডেন্ট আইডি ওয়াইজ তার নেমটা, তাহলে নেমটা কততম ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, তাহলে 2, এরপর কমা, এরপর হচ্ছে কি আমরা এখানে ফলস দিয়ে দিবি, যে ফলস দিয়ে, এরপর শিফট কি চেপে ধরে 0 কি প্রেস করে এন্টার কি প্রেস করুন। আচ্ছা, এখানে দেখুন, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটু বোঝার জিনিস রয়েছে। আমার এটা কিন্তু এন, অর্থাৎ হ্যাশ এন এ স্ল্যাশ এ আসছে, খেয়াল করুন, আমি যদি এখন 101 দেই, এটার ইনফরমেশন কিন্তু চলে আসবে, এই দেখুন রহিম চলে আসছে, ঠিক আছে। আমি যদি 102 দেই, তাও কিন্তু চলে আসছে, যে করিম। কিন্তু এই জিনিসটা যদি এখানে যদি 0 দেওয়া হয়, তাহলে এই জিনিসটা কেন আসতেছে, এখন এটা যেন না আসে, এটা যেন ব্ল্যাঙ্ক থাকলেও যেন এটা যেন এরকম হোয়াইট থাকে, মানে কোনো ধরনের এরকম ইরর না দেখায়, সেজন্য এই সেলে এসে বি লুকআপের পিছনে আপনি একটা ফাংশন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ইরর ফাংশন। এই যে ইফ ইরর, বা এখানে ইরর, ইফ ইরর, এই ফাংশনটাতে ট্যাব কি প্রেস করুন, তারপরে শেষের দিকে এসে ব্র্যাকেটের পরে এসে কমা দিয়ে এখানে স্পেস, মানে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন দিয়ে, এরপর 0 এই শিফট কি চেপে ধরে 0 প্রেস করে এন্টার প্রেস করুন। এখন দেখুন 0 দিচ্ছেন, এখানে কিন্তু ইনফরমেশন নেই। আমি যদি এখন 101 দেই, দেখুন রহিম, আমি যদি এটাকে ডিলেটও করে দিই, তাহলে দেখুন এখানে নাই। তাহলে আমরা এখানে 103 দেই, এই যে চলে আসছে। হ্যাঁ, তেমনি করে এই জিনিসটাকে এখন আমরা কাজে লাগাবো এখানেও, সেজন্য আমি এই সেলের এই জিনিসটাকে সেম কপি করব। কপি করলাম, কপি করে এন্টার কি দিয়ে এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দেন। পেস্ট করার পরে এখন দেখুন ইন্ডেক্সটা শুধু পরিবর্তন হবে, আগে ইন্ডেক্স ছিল কত 2, এখন হবে কত 3। এবার ট্যাব কি প্রেস করুন, তাহলে দেখেন এই যে 75 চলে আসছে, এটা কত 103 না, এই দেখুন 103 এ 75। ওকে, এরপরে ডাবল ক্লিক করে আবার পেস্ট করুন, করে এটা দিবেন ইন্ডেক্স কত 4। 4 মানে কোনটা আমাদের, এই যে এটা, ঠিক আছে, ইংলিশের। তো এবার এন্টার কি প্রেস করুন, এই যে দেখুন 95 চলে আসছে, 103-এর আইডির ইংলিশের যে নম্বর সেটা চলে আসছে। আবার ইকুয়াল দিয়ে, সরি ইকুয়াল না, মানে ডাবল ক্লিক করে পেস্ট করুন, যেটা কপি করেছেন এটা দিবেন কত 5, এন্টার কি প্রেস করেন, এই যে 85 চলে আসছে। এবার দেখুন আমি যদি 101 দেই, তাহলে দেখুন খুব চমৎকারভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ নেম ম্যাথ ইংলিশ সায়েন্সের সব ডাটা চলে আসতেছে একত্রে, কিন্তু এই যে এই ডাটা কিন্তু চলে আসছে, একটু খেয়াল করলেন, অর্থাৎ খেয়াল করুন। এরপরে দেখুন 100 আমি 5 দিলাম, দেখুন তাহলে আজিজ আসছে, এই যে আজিজ 70, ম্যাথে 75, 80, এগুলো এখানে কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে বি লুকআপ ফাংশনটা কিভাবে কাজ করে। এইবার আসুন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে এস লুকআপ ফাংশনের মাধ্যমে আপনি এই কাজটা কিভাবে করবেন। তো এস লুকআপের ফাংশনটার কাজটা হচ্ছে এরকম, আমরা আগে কি করছি, অর্থাৎ কলাম অনুসারে আমরা দেখার চেষ্টা করছি, এখন দেখব কি আমাদের, অর্থাৎ সারি ওয়াইজ, রো ওয়াইজ। তো এটি করার জন্য আমরা রুল সার্চ করবো, এই যে দেখুন এই রুল সার্চ করব, এই রুল অনুসারে আমরা চাচ্ছি যে এই রুল অনুসারে এই সারির আমরা কোনটা দেখাতে চাচ্ছি। তো এটি যদি করতে চাই, তাহলে আমাদেরকে যেটি করতে হবে, যেমন ধরুন আমরা চাচ্ছি যে এখানে একটা জিনিস দেখে আপনাকে, প্রথমে ইকুয়াল দিলাম এস লুকআপ দিয়ে ট্যাব কি প্রেস করলাম, লুকআপ ভ্যালু ধরেন এটা দিলাম, ধরুন আমি এখানে 101 দিলাম, ইকুয়াল টেবিল অ্যারে। তো টেবিল অ্যারের মধ্যে ধরুন আমি এটা চাচ্ছি, এই যে এতটুকু নিলাম, নেওয়ার পরে 101 এর কমা দিলাম। এটা মাথায় রাখতে হবে,
এস লুকআপের ক্ষেত্রে আমরা প্রথম যে কলামটা রয়েছে সেটা কিন্তু কাউন্ট করতে পারবো না এর পরের থেকে। তাহলে দেখুন এটা হচ্ছে কি প্রথম ইন্ডেক্স, এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে রো ইন্ডেক্স দেখুন এটা হলো রো, প্রথম রো, এটা হচ্ছে কি দ্বিতীয় রো। ওকে, তো আমরা এখন যেটা চাচ্ছি যে দ্বিতীয় রো দেখাবো, দিয়ে এরপরে আমরা এখান থেকে বলবো ফলস, এটা দিয়ে এবার এন্টার কি প্রেস করুন, তাহলে দেখেন এই যে 85 চলে আসছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে প্রথম ইন্ডেক্স, এটা হচ্ছে কি দ্বিতীয় ইন্ডেক্স, অর্থাৎ রো এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখুন আপনি যদি এখানে চাইলে, আপনি যদি চান যে না আমি এখানে এরকম দেখাতে চাচ্ছি 104, তাহলে 104 একটা আসবে, এই যে 85 চলে আসছে। আবারও দেখাই, আচ্ছা 104 না দিয়ে আমি এখান থেকে 103 দিই, তাহলে বুঝতে সহজ হবে। এই যে দেখুন 92। তো এইভাবে আমরা চাচ্ছি না, আমরা এখানে রুল দিলে তার ম্যাথের রেজাল্ট আসবে, ইংলিশের রেজাল্ট আসবে, বাংলার আসবে, ইসলামের আসবে, আইসিটির আসবে। তো এটি কিভাবে করবেন? তো এটি করার জন্য দেখুন ম্যাথ, ইংলিশ, বাংলা, আইসিটি এগুলো কি সব কি রো আকারে রয়েছে, তাই না? মানে এই রুলটা আমরা যখন প্রেস করব এই রুলের তথ্যগুলো চলে আসবে। তাহলে দেখুন এই রোয়ের এটা হচ্ছে প্রথম ইন্ডেক্স, এটা হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্স, এটা হচ্ছে তৃতীয় ইন্ডেক্স, এভাবে তো আসতে আসে। তো এই কারণে আমাদেরকে যেটি করতে হবে, প্রথম কলামটার কিন্তু কাউন্ট করা হয় না, আমাদের এখান থেকে শুরু করতে হয় এস লুকআপের ক্ষেত্রে। আর ভার্টিক্যালের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ টেবিলটার রেঞ্জটা কিন্তু টেবিল অ্যারেটা নিয়েছিলাম। তাহলে আমরা কি করব, এটাকে বাদ দিয়ে দিলাম, এখানে আমরা যেটা করব ইকুয়াল এস লুকআপ দিয়ে ট্যাব কি প্রেস করলাম, করে আমরা এই যে আইডি নিলাম। আচ্ছা সরি, এখানে আইডিটা হবে এখান থেকে, এখানে আইডিটা দিব, দিয়ে কমা দিব, দিয়ে আমরা এই এতটুকু অংশ দেখাবো। ওকে, এরপরে কমা দিব, রো ইন্ডেক্স যেহেতু আমাদের এখান থেকে শুরু হবে, এটা 1 এটা 2, তাহলে আমরা এটাকে 2 দিব, দিয়ে কমা দিয়ে এটা ফলস করে দিব, দিয়ে এবার এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন একই যে ইররটা আসছে, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে উপরে ইফ ইরর এটা দিতে ট্যাব দিবেন, দিয়ে তারপরে এটাকে কমা দিয়ে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন দিয়ে, বা শুধু ডাবল কোটেশনও দিবেন, শিফট কিজের ভিতরে জিরো প্রেস করে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখবেন যে সেটা আর দেখাচ্ছে না। এখন যদি আমি 101 দিই, তাহলে দেখুন ম্যাথের 85 নাম্বার এই যে চলে আসছে। তেমনি করে আমরা এটাকে যদি সেম কপি করি, জাস্ট কপি করে, এখন তার রো ইন্ডেক্সটা কিন্তু পরিবর্তন হবে। রো ইন্ডেক্সটা হচ্ছে এখানে কত 3, তাহলে দেখুন এই যে দেখুন 101-এর ইংলিশে 90 চলে আসছে। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে যেটা করব, এটাকে দেব 3, তাহলে দেখুন এই যে এখানেও কিন্তু সেম 90 চলে আসছে। আচ্ছা এটা তো আমাদের 2 গেল, তাই না? এটা হচ্ছে কি আমাদের 3, ওকে এটা 4 হবে, সরি এটা হবে 4 ইন্ডেক্স, রো ইন্ডেক্স, ওকে 75। তেমনি করে আমরা এটাকেও সেম আমরা করে দিব, এটাকে করব কত 5, ওকে 88, আর এটাকে করব আমরা সর্বোচ্চ কত 6, রো ইন্ডেক্স 6। এই যে দেখুন 45 চলে আসছে, রো ইন্ডেক্স 6 যেহেতু আমাদের কি চলে আসছে, এখানে 45 চলে আসছে। আমরা এটা একটু বড় করে দেই, এই যে 45। এখন দেখুন, এখন যদি আমি 103 দিই, তাহলে দেখুন এই যে 103-এর যে ডাটাগুলো রয়েছে সেগুলো যে 92, 80, 85, 92, 80, 85, 90, 35। আশা করি বুঝতে পেরেছেন যে এস লুকআপ ফাংশন এবং ভি লুকআপ ফাংশন কিভাবে বের করতে হয়, কিভাবে তথ্যগুলোকে সহজে সহজে হাজার হাজার তথ্য থেকে স্পেসিফিক একটা ইউনিক তথ্য নিয়ে আসা যায়, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এরকম করে আমার আরও কয়েকটি ফাংশন রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো এরপর আসেন যে সবার শেষে যে ফাংশনটি রয়েছে ইফ ফাংশন। এই ইফ ফাংশন দিয়ে কিন্তু নানান ধরনের কন্ডিশনালের কাজ করা যায়, যুক্তিমূলক কাজ করা যায় এই ফাংশনটা দিয়ে। হ্যাঁ, তো এই ফাংশনটার কথা বললে শেষ হবে না, কেননা আমরা যদি কোনো কন্ডিশন দাঁড় করাতে চাই আমাদের কোনো ডাটার উপরে বা তথ্যের উপরে, এই ইফ ফাংশনটা কিন্তু মাস্ট বি আমাদের লাগবেই। কেননা একটা সত্যের উপর ডিপেন্ড করে সে কিন্তু কাজটা করে, সেটা কি ট্রু নাকি ফলস, নাকি সত্য না মিথ্যা। যদি এটা হয় তাহলে সেটা কাজ করবে, আর যদি না হয় ওটা কাজ করবে। ঠিক আছে, তো এই ফাংশনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ফাংশন হলো একটি লজিক্যাল ফাংশন, মানে এটা যুক্তিমূলক কাজ করে, যা কোনো সত্য যাচাই করে, মানে একটা কন্ডিশনাল দিলেন এটাকে সে চেক করবে। হ্যাঁ, আর এটির দুইটি আমাদের কন্ডিশন হয়, একটা হচ্ছে যে ট্রু আর একটা হচ্ছে ফলস, অর্থাৎ যদি সত্য হয় তাহলে সে একটি ফলাফল দিবে, আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে সে আরেকটি ফলাফল দিবে। আর এই ফাংশনের সিনট্যাক্সটা মূলত হচ্ছে এখানে একটা কন্ডিশন থাকবে, এখানে একটা কন্ডিশন থাকবে বা লজিক্যাল ভ্যালু থাকবে, আর এখানে ভ্যালু ইফ ট্রু মানে যে এটা সত্য হলে এক ধরনের কাজ করবে সেই মানটা থাকবে, আর মিথ্যা হলে আরেকটা মান থাকবে। তো আসুন এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা এখন দেখার কাজ করব। তার আগে একটু বলে নেই ইফ ফাংশনের ব্যবহারটা আপনি কোথায় করতে পারবেন। ইফ ফাংশনের ব্যবহারটা যেমন রেজাল্ট শিট বা গ্রেডিং সিস্টেমে, যেমন ছাত্ররা পাস করেছে মানে পাস যদি করে থাকে নাকি ফেল করেছে তা বের করতে পারবেন। গ্রেড পরিবর্তন, যেমন কেউ যদি আপনার
মানে কোনো বিষয় যদি অর্থাৎ 100-100 নিচে পায়, মানে 100 থেকে মানে 33-এর নিচে পায় তাহলে ফেল, আর যদি 33-এর উপরে পায় বা 33 পায় তাহলে সে হচ্ছে কি পাস। তো এই যে একটা কন্ডিশন, এটা কিন্তু এই ফাংশন ব্যবহার করতে হয়। আবার গ্রেড নির্ধারণ করতে পারবেন, মানে যদি 80-এর উপরে পায় তাহলে এ প্লাস, বা 70-এর উপরে পেলে এ। এই কন্ডিশনগুলো কিন্তু আপনি কি ব্যবহার করে করতে পারবেন। এরপর হচ্ছে স্যালারি শিট তৈরি করা, মানে কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছেন তাদের উপস্থিতির উপর ভিত্তি করে একটা বোনাস দিবেন, আবার নির্দিষ্ট টার্গেট পূরণ করলে আর একটা ইনসেনটিভ দিবেন। এগুলো কিন্তু এই ফাংশনের মাধ্যমে করা যায়। এরপর হচ্ছে বিজনেস রিপোর্ট তৈরি করতে, যেমন পণ্যের স্টক কম হলে রি অর্ডার দেখানো, বা সেলস টার্গেট পূর্ণ হয়েছে কিনা সেটা বের করার জন্য। এরপর অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন স্কুল প্রতিষ্ঠানের ক্ষেত্রে, টিচারদের ক্ষেত্রে বা স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স আমরা ব্যবহার করতে পারি, যে কর্মচারী অনুপস্থিত থাকলে সেটা অ্যাবসেন্ট হবে, আর উপস্থিত থাকলে সেটা প্রেজেন্ট হবে। আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন কোনো কাজ সময়ের আগে শেষ হয়েছে কিনা তা চেক করার জন্য আমরা এই ফাংশনটা আমরা মূলত ব্যবহার করতে পারি। তো চলুন এই ফাংশনটা ব্যবহার করে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি বা আমাদের বাস্তবে এটা অর্থাৎ ইউজ করতে পারি সেটি এখন একটু দেখে ফেলি। তো এখানে দেখুন একটা সাধারণ আমি একটা টেবিল তৈরি করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন কিছু স্টুডেন্টের রেজাল্ট রয়েছে, অর্থাৎ স্টুডেন্টের তার আইডি রয়েছে, তার নাম রয়েছে, এখন তার 3টা সাবজেক্ট রয়েছে, যে ম্যাথ, ইংলিশ, সায়েন্স। অর্থাৎ এই ম্যাথের কিছু নাম্বার রয়েছে, এখন আমরা এটার গ্রেড বের করব। এরপর প্রত্যেকটা নাম্বার ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার ওয়াইজ তার গ্রেড বের করব। এখন গ্রেডটা বের করবে কিভাবে দেখুন, আমাদের এখানে একটা শর্ত দিচ্ছে যে যদি 80-র উপরে কিংবা 80-র সমান হয়, 80-র উপরে কিংবা 80-র যদি সমান হয়ে যায় তাহলে সে এ প্লাস পাবে। তো এই জিনিসটা এরকম আর কি। তো এটি করবেন কিভাবে, এটি হচ্ছে যে প্রথমে ইকুয়াল দিবেন, ইফ ট্যাব কি দিবেন, ওকে। ট্যাব কি দেওয়ার পরে প্রথম হচ্ছে যে এটা নেবেন, নেওয়ার পরে এখানে বলা হচ্ছে কি এই সেলটা নেওয়ার পরে গেট, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল, মানে গ্রেটার দেন ইকুয়াল 80, মানে 80-র উপরে 81 হোক বা 80.5 হোক, অথবা দেখা গেছে যে আপনার 80 সমান যদি হয় তাহলে সে কী পাবে, আপনার এ প্লাস। তাহলে 80 লিখলাম, মানে আমি প্রথমে এই সেলটাতে যদি 80 হয় বা 80-র উপরে হয় তাহলে সেটা কি করবে, এ প্লাস পাবে। সেই জন্য এই সেল গ্রেটার দেন ইকুয়াল 80 দিলাম, ওকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এরপরে কমা দিয়ে ডাবল কোটেশনে আমরা করব কি, এ দিয়ে প্লাস দিব, ডাবল কোটেশন দিব, ওকে। আর যদি এটা না হয় তাহলে আমরা একটা ফেল দেখাবো, অর্থাৎ ডাবল কোটেশন দিয়ে এফ, ডাবল কোটেশন শিফট যে ভিতরে 0 এন্টার। তাহলে দেখুন এখানে এফ আসতেছে। এখন কথা হচ্ছে এটাতে এফ আসলো কেন, দেখুন আমি কিন্তু এখানে কন্ডিশন একটা দিয়েছি, জাস্ট শুধুমাত্র 80-র জন্য দিয়েছি, আমি কিন্তু 70-ও দিই নাই, আমি কিন্তু অর্থাৎ 60-ও দিই নাই, 50-ও দিই নাই, কিন্তু আমি জাস্ট এখানে কি দিয়েছি, 70-এর জন্য দিয়েছি। তাহলে দেখুন আমার এখন যদি আমি 80 দিই তাহলে এ প্লাস আসবে, খেয়াল করুন। আমি যদি 85 দিই তাও এ প্লাস, কিন্তু আমি যদি 79 দিই তাহলে ফেল, কেননা এখানে কন্ডিশন কিন্তু একটার জন্য দেওয়া হয়েছে। তাহলে এরকম যদি আমি এখানে যদি আরও একাধিক কন্ডিশন দিতে চাই তাহলে কি করব, ডাবল ক্লিক করে এই এফ এর আগে এই যে কমা, এই যে একটু খেয়াল করুন, এই যে এ প্লাস এখানে কমা দিয়েছে, এখানে আবার ইফ দিয়ে ট্যাব কি প্রেস করুন, এখানে দিয়ে আবার এই সেলটা সিলেক্ট করুন, করে গ্রেটার দেন ইকুয়াল, এবার 70 দিয়ে আবার কমা, ডাবল কোটেশনে এ দিবেন, ডাবল কোটেশন দিয়ে আবার কমা, এরপরে ইফ, আবার ট্যাব কি দিয়ে এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা আবার এই সেলটা নিব, সেলটা নিয়ে আমরা গ্রেটার দেন ইকুয়াল দিব, দিয়ে এখানে আমরা যেটা করব, এখানে আমরা 60 দিচ্ছি, 60 দিয়ে এখানে বললাম যে কমা, এখানে হচ্ছে এ মাইনাস দিলাম, ওকে। তারপরে আবার এখানে কমা দিয়ে দিলাম, ওকে। তো এইভাবে করে আমি একটু করে নিচ্ছি, আমি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, একটু এটাকে আমরা একটু স্কিপ করে নিচ্ছি, ওকে। এই যে দেখুন এখানে আমরা যেটা করেছি, এই যে এই সেলটি নিয়ে গ্রেটার দেন ইকুয়াল 70 দিলাম, সেটা হচ্ছে কি এ, এরপরে আবার এই সেলটি নিয়ে গ্রেটার দেন ইকুয়াল 60, এভাবে করে আমরা এই যে দেখুন এই যে এখানে যে এই সূত্রটা রয়েছে, এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। লাস্টে করে দেখুন 33-এর সমান বা 33-এর উপরে যদি হয় তাহলে ডি, 33-এর যদি নিচে হয় তাহলে এফ। এরপরে এখানে আপনার যতগুলো আপনার ইফের কন্ডিশন রয়েছে, এই ফাংশনটা রয়েছে, অতগুলোর জন্য আমরা এখানে ক্লোজিং করে ফেলেছি। এরপরে এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন এই যে এ চলে আসছে এখন।
আগে কিন্তু এফ চলে আসতো। এখন যদি আমি এখানে যদি 33 দিই তাহলে দেখুন ডি, আর যদি এখানে যদি 32 দিই তাহলে দেখুন এখানে কি আসতেছে, এফ আসতেছে। ওকে, তো এখন যদি আমরা যদি এখানে যদি ধরেন 65 দেন তাহলে এ মাইনাস আসবে, এই যে এ মাইনাস। তো এরকম করে আপনি এখন একটা বের করার পরে ডাবল ক্লিক করেন, তাহলে দেখুন পরবর্তী সবগুলোর জন্য কিন্তু চলে আসছে। এখানে 35 দিলে এই যে দেখুন ডি, ঠিক আছে। এই তেমনি করে একটা যদি বের করুন তাহলে পরবর্তীগুলো কিন্তু আপনি এটাকে কপি করে সিলেক্ট করে এই যে এই ইংলিশের ক্ষেত্র কিন্তু আপনি এটাকে পেস্ট করে দিতে পারেন। এই যে দেখুন এখানে কিন্তু এ মাইনাস আসছে, তো এ মাইনাস তো আসার কথা না এখানে। তো জাস্ট আপনাকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে এটার জাস্ট আপনাকে এখন এই সেলটা পরিবর্তন করতে হবে। এই সেলটা হচ্ছে কিসের দেখুন, এফ, আগেরটা ছিল ডি, এই যে ডি ম্যাথের, এটা হচ্ছে এফ। তাহলে এখানে অ্যাপ পরিবর্তন করতে হবে। তাহলে একটা কাজ করতে পারেন, এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এইচ দেন, এইচ দিয়ে এখানে জাস্ট আপনি যেটি করতে পারেন এটাকে D6 রয়েছে, এটাকে F6 করে দেন। যেমন D6, এটাকে D6, এটা হবে কি F6। এরপরে রিপ্লেস অল দেন, রিপ্লেস অল দিলে যেটা হবে কি আপনার জাস্ট এখানে, আচ্ছা এখানে কিন্তু টোটাল কয়টা হয়ে গেছে আমাদের, 12টা হয়ে গেছে তাই না, সবগুলো হয়ে গেছে। এখানে একটু খেয়াল করুন, আমি যদি এখন যদি এখানে পরিবর্তন করি এখানে কিন্তু দেখুন এই যে 65 এখানে কিন্তু চলে আসছে তাই না। তো আমি কন্ট্রোল জেড দিই। আমরা যদি এটাকে একটু পরিবর্তন করতে চাই আমরা আরেকভাবেও করতে পারি। আমরা চাইলে এটাকে আমরা কপি করে এটা আপনাদেরকে এক্সট্রা একটা ইয়ে দেখাচ্ছি, এই নোটপ্যাডে নিয়ে এটাকে পেস্ট করেন, কন্ট্রোল এইচ দেন, তারপরে এখানে D6 আর এখানে দেন F6 দিয়ে রিপ্লেস অল। তাহলে এবার এটাকে কপি করেন, আবার পুনরায় কপি করে জাস্ট এই যে এখানে এসে এটাকে কন্ট্রোল এ দেন, এটাকে কন্ট্রোল বা ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ভি দেন, এবার এন্টারকে প্রেস করুন, এই যে চলে আসছে। হ্যাঁ, এখন যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এই যে চলে আসছে। তো এটাকে আপনি ইচ্ছা করলে পরিবর্তন করলে এই যে পরিবর্তন হয়ে গেছে। তেমনি করে আমরা সায়েন্সের ক্ষেত্র করতে পারি। তো এটার জন্য আমরা কি করব, এখানে যেহেতু এই যে এর কলমটা তাই না, তো একটা যদি আনতে পারেন এবার এটাকে আমরা কি করব, কন্ট্রোল এইচ দিয়ে এটাকে আমরা F6, এটা হবে কি H6 দিয়ে এবার রিপ্লেস অল, তাইলে আমাদের ওই কলামটার সেলটা কিন্তু চলে আসবে। এবার ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেন, এন্টারকে প্রেস করুন, তাহলে দেখুন এই যে চলে আসছে। এটাকে আমরা একটু বড় করে দেই, ডাবল ক্লিক করি, এই যে দেখুন চলে আসছে সবগুলা। ওকে, তো আমি এটাকে একটু পরিবর্তন করে দেখতে পারি। এই যে দেখুন এটাকে 55 দিলে দেখুন এই যে এখানে 55 দিলে এটা হবে বি, এই যে দেখুন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে এই ফাংশনটা ব্যবহার করে আপনি কিভাবে একটা কন্ডিশন ব্যবহার করে আপনি আপনার রেজাল্টের বা আপনি যে কোনো কাজের কন্ডিশন আপনি পরিবর্তন করতে পারেন। তো এই ছিল আজকে আমার 15টি বেসিক ফাংশন, যে কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আপনারা লাইক কমেন্ট করতে পারেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।